কি পাগলামি শুরু করেছেন? শাফিন কোথা থেকে আসবে? শাফিন আসবে না, এসেছিল। ওই লোকটাই শাফিন ছিল, আমার শাফিন। আপনি প্লিজ ওকে খুঁজে নিয়ে আসুন, প্লিজ। মিহির চোখের পানি দেখে ঈশান বলে, রিল্যাক্স মিস মিহি, শান্ত হন। যদি ওই লোকটা সত্যিই শাফিন হয়ে থাকে তাহলে আমি কথা দিচ্ছি তাকে খুঁজে বের করব। আর এমনও তো হতে পারে লোকটা শাফিন নয়। না, হতে পারে না ওই শাফিন। আপনি আমার কথা বিশ্বাস কেন করছেন না? আচ্ছা, বিশ্বাস করলাম, এবার চলুন দিনের বেলায় খোঁজ করব। ঈশান গাড়িতে বসে মিহির দিকে টিস্যু আর পানির বোতল এগিয়ে দিল। মিহি টিস্যু দিয়ে মুখ মুছে কিছু পানি পান করল। ঈশানকে উদ্দেশ্য করে বলল, আপনি কোনোদিন কাউকে ভালোবাসেননি? হঠাৎই প্রশ্ন। ভালোবাসলে বুঝতেন ভালোবাসা কী জিনিস, জানেন? পৃথিবীতে ভালোবাসার মতো অন্যায় আর দ্বিতীয়টি নেই। এই অন্যায়ের শাস্তি মানসিক যন্ত্রণা। না কাউকে দেখানো যায়, না নিজেকে বোঝানো যায়। ঈশান মিহির কথা শুনে বলে, বাপরে, এত কঠিন কথা আমার মতো বাচ্চা ছেলের মাথায় ঢুকবে না। মিহি ঈশানকে উদ্দেশ্য করে বলে, আপনি বাচ্চা ছেলে? ওই আর কি, প্রেমে ভালোবাসার দিক থেকে বাচ্চা। মিহি ঈশানের কথা শুনে হেসে দেয়। আপনি পারেনও বটে। সিরিয়াস মুহূর্তে হাসিয়ে দিলেন। যাক, আমার জীবনে সার্থকতা, আপনার মলিন মুখে হাসি ফোটাতে পারলাম। পারু। আপনি আমাকে পারু কেন বলছেন? ক্যারেক্টারে ঢুকে গেছি তাই। শাফিন বাসায় এসে খাবারের প্যাকেটগুলো রেখে ওয়াশরুমে ঢুকলো। কেন অস্থির লাগছে, বারবার মনে হচ্ছে মেয়েটা মিহি ছিল। কিন্তু শাওয়ারের নিচে ঘণ্টাখানেক সময় বসে রইল, তারপর বের হয়ে চেঞ্জ করে নিল। দীর্ঘ সময় শাওয়ার নেওয়ার কারণে শাফিনের চোখ লাল হয়ে গেছে। এরিকা শাফিনের উদ্দেশ্যে বলল, আপনি ঠিক আছেন মিস্টার মাহমুদ? হ্যাঁ, আমি ঠিক আছি। খাবারের প্যাকেট থেকে খাবার বের করে খেয়ে নিল। রাত তখন 12টা ছাড়িয়েছে। শাফিন এরিকাকে বলল, আমি ছাড়া অন্য কেউ আসলে দরজা খুলবে না। আপনি এত রাতে কোথায় যাচ্ছেন? আমার চিন্তা করে লাভ নেই, এই অগোছালো কাজগুলো না গোছানো অবধি আমার শান্তি নেই, বলেই বের হয়ে গেল। এরিকা দীর্ঘশ্বাস ছাড়ল, তবে এটা ভেবেই তার কেমন ভয় করছে। এই বাড়িতে সে একা। বাড়িটা শহর থেকে একটু দূরে, ফার্ম হাউস, চারপাশে গাছপালা দিয়ে ভরা। এরিকা কোনো মতেই নিজের রুমে যেয়ে শুয়ে পড়ল। একটা বছর পর নিজের বাড়িতে পা রেখে আবেগপ্রবণ হয়ে পড়ে মিহি। ঘরের দিকে তাকাচ্ছে, মনে হচ্ছে নিজের আর শাফিনের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছে। মিহি ছুটে ডাইনিং টেবিলের সামনে বসল। শেষবার শাফিন যেই চেয়ারে বসে খাবার খেয়েছিল হাত দিয়ে সেটি ছুঁয়ে দিল। চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছে। ঈশান একটু দূরে দাঁড়িয়ে এসব দেখছে। মিহির চোখে জল দেখে বলে, আপনাদের কাঁদতে কোনো কষ্ট হয় না? মিহি ভুরু কুঁচকে তাকালো ঈশানের দিকে। না মানে যখন তখন ফ্যাস ফ্যাস করে কেঁদে দেন? বুঝলাম আপনাদের মন তুলার মতো নরম, না থুরি হাওয়া মিঠাইয়ের মতো নরম। তাই বলে যখন তখন শুরু হয়ে যাবেন? জীবনে সিরিয়াস বলতে কিছু নেই। কি বোঝাতে চাইছেন? এত কাঠ খাওয়ার পুড়িয়ে এখানে এসেছি, কোথায় নিজেদের কাজ করব তা না, উল্টো ইমোশনাল হয়ে কান্নাকাটি করছেন। আপনি প্রফেশনাল, তাই আপনার কোনো ইমোশন নেই। এই ফ্ল্যাটের প্রতিটি কোনায় কোনায় রয়েছে আমার ভালোবাসার স্মৃতি। এক কাজ করুন, আজকে আপনি এখানে থাকুন, এখানে থেকে স্মৃতিচারণ করুন। স্মৃতিচারণ শেষ হলে আমাকে ডেকে নিয়েন। বাজে কথা বন্ধ করুন আর চলুন। মিহি আর ঈশান বেডরুমে আসলো। বেডরুম তন্ন তন্ন করে খুঁজেও কিছু পেল না। মিহি বলল, কেউ হয়তো এসব আগেই সরিয়ে নিয়েছে। এসব খোঁজাখুঁজির মধ্যে মিহির চোখ গেল দেয়ালে টানানো শাফিন আর আয়রার কাপল পিকের দিকে। মিহি ঈশানকে বলে, এগুলো সব এডিট করা নাকি রিয়েল? ঈশান মিহিকে উদ্দেশ্য করে বলে, এর চেয়ে অনেক ইম্পর্টেন্ট কাজ আছে, আর আপনি এই পিক নিয়ে পড়ে আছেন। কবি ঠিকই বলেছিলেন, সুন্দরী মেয়েরা থাকে নির্বোধ, বোকা, এদের বুদ্ধি বলতে কিছু থাকে না। একদম বাজে কথা বলবেন না। কোন কবি বলেছে এসব? সেটাও আমাকে বলে দিতে হবে, খুঁজে বের করুন। এখন একটা কথা বলুন, আপনাদের বাসায় কোনো গোপন রুম আছে? না, নেই। আপনি শিওর নেই? না, নেই। থাকলে তো আমি জানতাম নাকি? ঈশান বিড়বিড় করে বলে, কসু জানতেন। নিজের হাজব্যান্ডের মতো বড় একজন অফিসার ছিল, সেটা জানতো না? আর সে নাকি জানবে গোপন রুমের কথা? এই, আপনি ধীরে ধীরে আমাকে গালি দিচ্ছেন কেন? একটাও বাড়তি কথা বলবেন না।
বলুন স্টোর রুম কোথায়? স্টোর রুমের কথা শুনে মিহি ঈশানের হাত আঁকড়ে ধরল। মিহির চোখে মুখে ভয়ের ছাপ ফুটে উঠল। ঈশান মিহির হাতের উপর হাত রেখে বলে, মিসেস মাহমুদ, আর ইউ ওকে? আমি যাব না স্টোর রুমে, প্লিজ রিল্যাক্স মিস, আমি তো আছি। যাব না, ওইখানে ইঁদুর আর তেলাপোকা আছে। মিহির কথা শুনে ঈশান হাসতে হাসতে বলে, সিরিয়াসলি আপনি ইঁদুর আর তেলাপোকার ভয়ে যেতে চাইছেন না? একদম হাসবেন না, আমার বাজে অভিজ্ঞতা আছে এদের নিয়ে। আচ্ছা হাসবো না, তবে চলুন, আমি কথা দিচ্ছি আপনার কিছু হবে না। মিহি ঈশানের সাথে গেল, তবে ঈশানের হাত আঁকড়ে ধরে আছে, ছাড়ছে না। অনেক খোঁজাখুঁজি করে তেমন কিছু পেল না, কিন্তু হঠাৎ কেমন যেন শব্দ আসতে লাগলো। শব্দ শুনে মিহি চিৎকার দিয়ে ঈশানকে ধরে বলে, ভূত ভূত। ডক্টর শফিক সবেমাত্র ড্রিঙ্ক করা শুরু করেছে। এটা তার প্রতিদিনের কাজ, রাতভর গলা ডুবে নেশা করা আর মেয়েদের নিয়ে ফুর্তি করা। এই বয়সে তার মতো স্বনামধন্য একজন ডক্টর রাতের আধারে এসব করতে পারে, দিনের আলোতে তা কল্পনাতীত। শাফিন একটা কালো হুডি পরা, চেহারায় কালো মাস্কে আবৃত, পাঁচিল টপকে এসে হাজির হলো ডক্টর শফিকের বাসায়। মেইন ডোর খুলে সব রকম তালা খোলার একটা যন্ত্র আছে শাফিনের কাছে, তাই কাজটা সহজ হলো। মেন গেটও খুলতে পারত, তবে দারুণের জন্য পাঁচিল টপকে এসেছে। সোজা চলে গেল শফিকরে স্টাডি রুমে। শফিক তখন মোটামুটি নেশায় বুধ। শাফিন এসে ডক্টর শফিকের পাশে বসল। ডক্টর শফিক ভূত দেখার মতো চমকে যে বলল, শালা মরে যেও শান্তি দিলি না, তাও ভূত হয়ে ঘুরে বেড়াস। শাফিন বলে, তোদের মতো মুখোশধারী শয়তানদের শাস্তি না দিয়ে মরেও শান্তি নেই, তাই ভূত হয়ে চলে আসলাম। ডক্টর শফিক চোখ কষলে বলে, কিরে ভূত আবার কথা বলছে? এবার বল, ওই কে তার সাথে তোর সম্পর্ক কি? ডক্টর শফিক হেসে বলে, আরে ভূত তুই জানিস না, কে মাফিয়া ডন, আর সম্পর্কে কথা বলছিস? এ তো বিলাসিতা কোথা থেকে আসে বল? এসব তো আমার অবৈধ কালো ধান্দা। শাফিন জগ ভর্তি পানি ডক্টর শফিকের মুখে ঢেলে দিল। সামনে থেকে লেবুর টক নিয়ে জোর করে শফিককে খাইয়ে দিল। কিছু সময়ের মধ্যেই ডক্টর শফিকের নেশা কেটে গেল। সামনে শাফিনকে দেখে আত্মা শুকিয়ে গেল। ভয়ে ভয়ে বলল, আমাকে ক্ষমা করে দাও। শাফিন নিজের পকেট থেকে একটা বন্দুক বের করে ডক্টর শফিকের সামনে রাখল। শান্ত কণ্ঠে বলল, আমার কের সব ডিটেলস চাই। তার কোনো ডিটেলসই নাই, এক এক সময় এক একভাবে ডিল করে, সত্যি বলছি। শেষবার কবে কথা হয়েছে? আজ রাতেই বলেছে বেনাপোল সীমান্ত দিয়ে একটা বড় চালান প্রবেশ করবে, সেটার বিষয়ে কথা হয়েছে। শাফিন ডক্টর শফিকের ফোন নিয়ে সেখান থেকে কিছু ডিটেলস সংগ্রহ করে নিল। অতঃপর ডক্টর শফিককে উদ্দেশ্য করে বলল, তোকে বাঁচিয়ে রাখা মানে একটা নর্দমার কিটকে দ্বিতীয়বার সুযোগ দেওয়া, সো গুড বাই বলেই সোজা মাথায় শ্যুট করে দিল। মুহূর্তেই ফ্লোরে লুটিয়ে পড়ল ডক্টর শফিক। শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে বলে, আমাকে মেরে ভুল করলি, তোর বউ আর। শফিন ডক্টর শফিককে ধরে বলে, আর কি বল, আর কি? ততক্ষণে ডক্টর শফিক শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। শাফিন নিজেকে সামলে সব প্রমাণ বিলুপ্ত করে চলে গেল। বাসায় ফিরতে ফিরতে ভোর 4টে। বাসায় ফিরে হাত মুখ ধুয়ে বিছানায় গা এলিয়ে দিল। চোখ বন্ধ করে ভাবছে, তোমাকে আমি কোথায় খুঁজব? তুমি কেমন আছো? তোমার কোন ইচ্ছে আমি পূরণ করতে পারলাম না? তোমার কত শখ ছিল ঘর বাঁধিবে আমার সনে, কিন্তু সব এলোমেলো হয়ে গেল। শাফিনের চোখ দুটোতে অশ্রু টলমল করছে। ঈশান কি বলবে বুঝতে পারছে না। মিহির এতটা কাছে এসে সে কেমন এলোমেলো হয়ে যাচ্ছে, গলা শুকিয়ে যাচ্ছে। এ কেমন অনুভূতি? এই অনুভূতির সাথে ঈশান পরিচিত নয়। নিজেকে শান্ত করে বলে, আপনি আমাকে এভাবে কেন ধরে আছেন? ঈশানের কথা শুনে সাথে সাথে মিহি ঈশানকে ছেড়ে দেয়। লজ্জায় ঈশানের দিকে তাকাতে পারছে না। ঈশান পরিবেশ স্বাভাবিক করতে বলে, আপনার মতো সুন্দরী মেয়ে এভাবে কাছে আসলে প্রেমে পড়ে যাওয়ার রিস্ক আছে, যেটা ঈশানের ডায়েরিতে নিষিদ্ধ। মিহি চুপ করে রইল। লজ্জা আর ভয় উভয় এসে যেন তাকে জাপটে ধরেছে। রাতে নীরবতা ভেদ করে আওয়াজ আরো যেন স্পষ্ট হলো। মিহি কিছু বলবে তার আগে ঈশান মিহিকে ইশারায় চুপ থাকতে বলে। নিজের রুমাল বের করে মিহির মুখে চেপে রেখে শোনার চেষ্টা করছে কিসের আওয়াজ। কিছুক্ষণ চুপ থাকতে বুঝতে পারল কোনো মানুষের আওয়াজ। ঈশান নিজের হাতের ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখে নিল। মিহির মুখ ছেড়ে দিয়ে বলে, তাড়াতাড়ি চলুন।
শেহরজের ঘুম ভাঙার সময় হয়ে গেছে। মিহি কিছু বলবে তার আগে ঈশান বলে, যা বলার বাসায় যে বলবেন। মিহি বাসায় এসে ফ্রেশ হয়ে শেহরজকে আঁকড়ে ধরে শুয়ে ঘুমিয়ে পড়ল। ঈশান বিছানায় এপাশ ওপাশ করছে, কিছুতেই ঘুম আসছে না। বারবার মিহির জড়িয়ে ধরার দৃশ্যটা চোখের সামনে ভেসে উঠছে। ঈশান শোয়া থেকে উঠে পড়ল, সোজা কিচেনে এসে একটা স্ট্রং কফি বানিয়ে নিয়ে হলরুমে বসল। কফির মগটা পাশের টেবিলে রাখলো। ধোয়া ওঠা কফির দিকে তাকাতেই চোখ পড়ল দেয়ালে টাঙানো ঈশান আর মিহির কাপল পিকের দিকে। সেদিন এই পিকটা তুলেছিল, ছবিটার দিকে অপলক তাকিয়ে থেকে বলে, বাস্তব আর কল্পনার মাঝে এক বিশাল ফারাক। সাথে সাথে নিজের মাথায় গাঁটটা মেরে বলে, সব উল্টাপাল্টা চিন্তা বাদ দে, সে তোর কলিগের ওয়াইফ। কফিটা শেষ করে সোজা চলে গেল মিহিদের বাসায়। স্টোররুমের দরজা খুলে ভেতর প্রবেশ করলো। বেশ দক্ষতার সাথে খুঁজে বের করলো গোপন দরজা, কিন্তু দরজা খুলবে কি করে এসব ভাবছে। আশ্চর্যের বিষয় হলো দরজা ধাক্কা দিতেই খুলে গেল। ঈশান কিছুটা ঘাবড়ে গেল, নিজেকে সামলে নিয়ে সামনে অগ্রসর হলো। নিজের ফোনের ফ্ল্যাশে দুজন মানুষকে চেয়ারে হাত পা বাঁধা অবস্থায় দেখতে পেল। ঈশান দ্রুত তাদের সামনে এসে ডাকতে লাগলো। মেয়েটা পিটপিট করে চোখ খুলল। ঈশান স্পষ্ট স্বরে বলল, আরে ওকে। সুমু স্পষ্ট স্বরে বলল, পানি। ঈশান আশেপাশে কোথাও পানি দেখতে পেল না। ঈশান সুমুর বাঁধন খুলে দিয়ে বলে, একটু অপেক্ষা করুন, আমাদের আগে এখান থেকে বের হতে হবে। ঈশান ফাহিনকে ডাকতে লাগলো। বেশ কিছু সময় পর ফাহিন চোখ মেলে তাকালো। ঈশান সুমু আর ফাহিনকে নিয়ে বের হয়ে আসলো। তখন রাত শেষ হয়ে ভোর শুরু হয়েছে। ঈশান নিজের ভাড়া বাসায় নিয়ে গেল। ফাহিন আর সুমুকে দুজনকে রেস্ট নিতে বলে, খাবার ব্যবস্থা করে দিয়ে বাহির থেকে তালা দিয়ে চলে গেল। মিহি তখনও গভীর ঘুমে। ঈশান বাসায় ফিরে নিজের রুমে যেয়ে শুয়ে পড়ল। মিহি ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হয়ে শেহরজকে ফ্রেশ করালো। শেহরজকে কোলে নিয়ে কিচেনে আসলো, কিন্তু এক হাতে কি করে নাস্তা বানাবে। কিচেনে দাঁড়িয়ে সেই চিন্তা করছিল। পেছন থেকে ঈশানের কণ্ঠ শুনে সেদিকে তাকালো। ঈশান মিষ্টি হেসে বলে, গুড মর্নিং মিসেস মাহমুদ। মিহি অবাক হয়ে বলে, বাপারে, ভূতের মুখে রাম রাম। ঈশান শেহরজকে কোলে নিয়ে বলে, আপনি আমাকে কপি করছেন কেন? একটু ট্রাই করলাম। ঈশান শেহরজকে নিয়ে বসার ঘরে চলে যাওয়ার আগে বলে গেল, এই যে মিসেস মাহমুদ, আমার জন্য আজকে লুচি আর আলু পোস্ত করবেন, পারেন তো নাকি? মিহি বলে, আপনি অপেক্ষা করুন জাহাপানা, এই অধমা আপনার খেদমতে হাজির। দুজনে হেসে দিল। মোরশেদ চৌধুরী পায়ের উপর পা তুলে সোফায় বসে আয়েশ করে টেবিলের উপর থেকে পত্রিকা তুলে ধরতেই প্রথম পৃষ্ঠায় ব্রেকিং নিউজ দেখে হাত থেকে পত্রিকা পড়ে যায়। পত্রিকার পাতায় বড় বড় করে লেখা, গতকাল রাতেই স্বনামধন্য ডক্টর শফিককে কেউ হত্যা করেছে। বিস্তারিত জানতে 3 নম্বর পৃষ্ঠায় চোখ রাখুন। মোরশেদ চৌধুরী একজনকে ডাকলেন, কর্কশ কণ্ঠে বললেন, আমি ডিটেলসে জানতে চাই। জি স্যার, আমি সব খবর জেনে আপনাকে জানাচ্ছি। নুহাস একটা দেয়ালে পিঠ ঠেকিয়ে ফ্লোরে বসে আছে। বারবার চোখের সামনে ডক্টর শফিকের মৃতদেহ চোখের সামনে ভেসে উঠছে। সমস্ত প্রমাণ সামনে রেখে কেউ কিভাবে এটা করতে পারে? নুহাস উঠে ওয়াশরুমে যেয়ে চোখে মুখে পানি দিল। ড্রয়ার থেকে ইনজেকশন পকেটে নিয়ে বের হয়ে গেল আয়রার কাছে। এই কয়দিনে আয়রার চেহারা কেমন ফিকে হয়ে গেছে। চোখের নিচে মনে হচ্ছে কেউ কালি লিপটে দিয়েছে। 2 দিনের রিমান্ড শেষে আয়রাকে ছেলে রাখা হয়েছে। নুহাস আয়রার জন্য সাক্ষাৎ রুমে অপেক্ষা করছে। আয়রা নুহাসকে দেখে নুহাসকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দেয়। মানুষ যতই খারাপ হোক, প্রতিটি মানুষের হৃদয় কোমল। কেউ তা প্রকাশ করে আর কেউ তা আড়াল করে। আয়রার এই অবস্থা দেখে নুহাসও আয়রাকে জড়িয়ে নিল। আয়রা কান্না থামিয়ে ভারাক্রান্ত স্বরে বলে, আমাকে এখান থেকে নিয়ে চলো। নুহাস ইমোশনাল হয়ে পড়ে, কিন্তু পরক্ষণে মনে পড়ে আয়রাকে বাঁচিয়ে রাখলে তার বিপদ বাড়বে। তাই পকেট থেকে ইনজেকশন বের করে কাপা কাপা হাতে আয়রার ঘাড়ের দিকে নিয়ে যায়। যেই পুশ করবে ঠিক সে সময় আয়রা নুহাসের হাত ধরে নেয়। আয়রা তাচ্ছিল্য হেসে বলে, সহকারী হিসেবে না হোক, নিজের ওয়াইফ হিসেবে তো আমার প্রতি দয়া দেখাতে পারতে। নুহাস আয়রার মুখ চেপে ধরে কানের কাছে মুখ নিয়ে বলে, একদম বাজে কথা বলবে না। এই কথা কাউকে বলা নিষেধ। সেই শর্তে তোমাকে বিয়ে করেছিলাম। যাও, তোমার কোনো ক্ষতি আমি করব না।
আবার সাহায্য করব না। যেই ফাইলগুলো আমার থেকে লুকিয়ে রেখেছো সেগুলো কোথায়? নুহাশ আয়রার মুখ ছেড়ে দিতে আয়রা জোরে জোরে নিঃশ্বাস নিল। সেগুলো ঈশান মুখার্জির কাছে। নুহাশ অবাক হয়ে বলে, ঈশান মুখার্জি মানে ভারতীয় গোয়েন্দা সংস্থার প্রতিনিধি? সে বাংলাদেশে আসলো কি করে, আর কবেই বা আসলো? আয়রা নুহাশকে উদ্দেশ্য করে বলে, তুমি চলে যাও, তোমাদের বিষয়ে আমি মুখ খুলব না। তবে মনে রেখো, পাপ কাউকে ছাড়ে না, তোমাদেরকেও ছাড়বে না। শাফিনের কাজ ঈশান মুখার্জি করবে, তোমাদের সবার খেল খতম। নুহাশ হন্তদন্ত হয়ে বের হয়ে সোজা চলে আসলো রমিজ রাজের বাসায়। রমিজ রাজ নিকোটিন ধোয়া ছাড়তে ব্যস্ত। নুহাশ বলে, আপনার কাছে কি কোনো খবর নেই? আপনি কি ডক্টর শফিকের মৃত্যুর খবর শুনেননি? আহা রিল্যাক্স, এত টেনশন কেন নিচ্ছেন? আমরা কারা আইনের লোক? এখন আমরা খুব আনন্দিত এমন একজন মানুষ খুন হয়। তবে খুনটা যেই করে থাকুক তাকে খুঁজে শাস্তি দিতে হবে, কারণ সে কেন আইন নিজের হাতে তুলে নিল। ঈশান মুখার্জির নাম শুনেছেন নিশ্চয়ই। সে বর্তমানে কোথায় আছে জানেন? বাংলাদেশে আছে, রাষ্ট্রীয় মেহমান হিসেবে আছে কোয়ার্টারে, সাথে তার সুন্দরী স্ত্রীও এসেছে। নুহাশ হাততালি দিয়ে বলে, বাহ বাহ, এত কিছু জানার পরেও হাত গুটিয়ে বসে থাকবেন? বিপদে মাথা ঠান্ডা রেখে কাজ করতে হয়। এখন মাথা গরম করা মানেই নিজের পায়ে নিজে কুড়াল মারা। ঈশান মুখার্জির স্ত্রী ইরাবতী, তার ছেলে নীলাদ্রি, আমি তাদের ওপর আগেই অ্যাটাক করেছিলাম, কিন্তু শালা বেঁচে গেছে। রমিজ রাজ মিহির কথাটা চেপে গেলেন নুহাশের কাছ থেকে। কিন্তু ডক্টর শফিকের মৃত্যুতে পুরো সব হিলে পড়েছে। মিডিয়া, সাংবাদিক, আর এখন তো তদন্ত শুরু হবে। তার সব অর্থ সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে। তার জন্য তুমি প্যারা নিচ্ছ কেন? খুনটা কি তুমি করেছ? করনি তাহলে ভয় শুধু ধরা পড়ার এত সহজ না। যাও, তুমি নিজে প্রেস কনফারেন্স করো, নিজ দায়িত্বে নিয়ে নাও এই কেসের, তারপর রিল্যাক্স করো, বাকিটা আমি দেখছি। নুহাশ পকেট থেকে রুমাল বের করে কপালের ঘাম মুছে নিয়ে বলে, আপনি ঈশান মুখার্জিকে যতটা সহজ ভাবছেন ততটা সহজ কিন্তু নয়। সে কোনো উদ্দেশ্য ছাড়া এখানে এসেছে সেটা আমি মানতে পারছি না। তোমাকে সে সব নিয়ে ভাবতে হবে না। ঈশান মুখার্জির জন্য আমি যথেষ্ট। তোমাকে যেটা বলা হয়েছে সেটা করো। শাফিন ছদ্মবেশে খোঁজ করছে মিহির। অনেক চেষ্টা করেও কোনো খোঁজ পেল না। পার্কের একটা ব্রেঞ্চে বসে শখ কষতে থাকলো আগামী প্ল্যানের। হঠাৎ শাফিন পায়ের কাছে কিছু কৃষ্ণচূড়া ফুল পড়ল উপর থেকে। চোখ তুলে উপরে তাকালো, উপরের দিকে মাথার ওপর ফুলে ফুলে লাল আভা ছড়াচ্ছে কৃষ্ণচূড়া। দৃষ্টি ফেরিয়ে হাত বাড়িয়ে ফুলগুলো হাতে নিল। মনে পড়ে গেল ক্যাম্পাসে মিহির সাথে কাটানো কিছু মধুর মুহূর্তের কথা। যেন চোখের সামনে ভেসে উঠল সে দৃশ্য। ওই এভাবে বোকার মতো তাকে কি দেখছ? শাফিন হেসে বলে, আমার বোকা পাখিকে দেখছি। এই দুপুরবেলা রোদের মধ্যে তুমি এই ফুল কেন কুড়াচ্ছ? মিহি হাত ভর্তি ফুল শাফিনের সামনে ধরে বলে, 1 মিনিট অপেক্ষা করুন, এক্ষুনি বলছি। মিহি ফুলগুলো শাফিনের হাতে ধরিয়ে দিয়ে নিজের মাথা থেকে হিজাব খুলে নিল। এই যে এবার ফুলগুলো একটা একটা করে আমার বেনির মাঝে গেঁথে দিন তো। শাফিন যত্ন নিয়ে গেঁথে দিয়ে বলে, আমার ফুলের সৌন্দর্যের কাছে তোমার ফুলের সৌন্দর্য ফিকে পড়ে গেছে। মিহি শাফিনের দিকে ভুরু কুঁচকে তাকে বলে, আপনার ফুল মানে? আমার ফুল মানে এই যে আমার সামনে দাঁড়ানো আমার বোকা ফুল। মিহি মৃদু হেসে বলে, এবার ঝটপট 2 ফুলের ছবি তুলে দেন দেখি। শাফিন মিহির ছবি তুলে দিয়ে মিহিকে বলে, এবার হিজাব পরে নাও যান। ইস, এত সুন্দর করে চুল সাজিয়ে আবার হিজাব। শাফিন মিহির মাথায় ওড়না টেনে দিয়ে বলে, এই সৌন্দর্য শুধু আমি উপভোগ করব, আর কারো দৃষ্টি পড়তে দেব না। হালকা বাতাসে আরও কিছু ফুল শাফিনের শরীরে পড়তেই শাফিনের হুঁশ ফেরে। এতক্ষণ যেন জেগে জেগে স্বপ্ন দেখছিল। কিছু ফুল পকেটে রেখে নিয়ে আনমনে বলে, তোমাকে কোথায় খুঁজবো বোকা ফুল? মিহি নাস্তা নিয়ে এসে ঈশানের টেবিলে রাখলো। ঈশানের কাছে যেয়ে দেখে ঈশান গভীর মনোযোগ দিয়ে কিছু ভাবছে। মিহি বলল, এই যে মিস্টার মুখার্জি, আপনার নাস্তা রেডি। ঈশান বলে উঠল, আপনার সেদিন কেন মনে ছিল ওই লোকটা শাফিন মাহমুদ ছিল? ওর কণ্ঠ। শাফিন কখনো কারো কাছে ক্ষমা চাইতো না,
আমরা যেমন কথায় কথায় সস্তা সরি বলি, ও বলতো না। তবে ওর যদি মনে হতো ও সত্যি ভুল করেছে তাহলে সরি বলতো, তাও খুব চাপা স্বরে, মনে হয় কেউ ওকে ফোর্স করে সরি বলাচ্ছে। ওর স্পর্শে আমার কেমন একটা অনুভূতি হচ্ছিল, তাই ওর দিকে তাকিয়েছিলাম। আর আপনি যখন আমার সাথে কথা বলছিলেন ও জাস্ট সরি বলে চলে গেল। ওর কণ্ঠ শুনে মুহূর্তে আমি জ্ঞানশূন্য হয়ে পড়ি। বারবার কানে ওই সরিটা বাজতে থাকে। বেখেয়ালি হয়ে পড়ি। খেয়াল আসতে আসতে ও হাওয়া, আপনি শিওর ওই লোকটা মিস্টার মাহমুদি ছিল? ওই আমার শাফিল ছিল, এতে কোনো সন্দেহ নেই। ঈশান টিভি অন করে বলে, তাহলে এই খুনটা মিস্টার মাহমুদ করেছেন। একজন সংবাদ পাঠিকা সংবাদ পাঠ করছেন। আজকের শীর্ষ সংবাদগুলোর মধ্যে আছে, নিজ বাসায় খুন হলেন স্বনামধন্য ডক্টর শফিক সরোয়ার। কে বা কারাই হত্যাকাণ্ডের সাথে জড়িত সে বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি। ধারণা করা হচ্ছে ব্যক্তিগত শত্রুতার জের ধরেই এই হত্যাকাণ্ড। তবে তার মৃত্যুর পর তার বিরুদ্ধে উঠে এসেছে ভয়াবহ তথ্য। প্রাথমিকভাবে জানা যায় ডক্টর শফিক স্মাগলারদের সাথে জড়িত ছিলেন। তার হাত ছিল মাফিয়া গ্রুপের সাথে। সে বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। তার সমস্ত সম্পদ বাজেয়াপ্ত করার সাথে সাথে তার পরিবারের লোকেদেরকে রাখা হয়েছে পুলিশি হেফাজতে। মিহি মাথায় হাত দিয়ে বসে পড়ল। ঈশান টিভি অফ করে দিয়ে বলে, মিসেস মাহমুদ আর ইউ ওকে? মিহি বলে, একমাত্র ডক্টর শফিক জানতেন আমার শেহরজের কথা। শেহরজ আসার খবর আমি শাফিনের কাছ থেকে লুকিয়েছিলাম। এত বড় একটা কথা কেন লুকিয়েছেন? তখন আমাদের সম্পর্ক ঠিকঠাক যাচ্ছিল না, আর আমি চাইনি একটা অসুস্থ পরিবেশে আমার সন্তানকে পৃথিবীতে আনতে। তাই ডিভোর্স দিয়ে অন্য কোনো জেলায় চলে যাওয়ার পরিকল্পনা করেছিলাম। ঈশান বলে, আপনাদের মেয়েদের এই এক সমস্যা, ওভার থিঙ্কিং করা। মানলাম আপনাদের ঝগড়া হতো, ঝামেলা হতো, তাই না? তার সন্তান আসার খবর তাকে জানাবেন না? আর সে যতই এসব করুক, তার আড়ালে আপনার প্রতি তার ভালোবাসা দেখতে পাননি? আপনি আমার জায়গায় থাকলে বুঝতেন একজন মাতাল নেশাখোরের সাথে কি করে কথা বলতাম। হোয়াট? প্রতিদিন রাতে 10টায় বের হতো আর শেষের রাতের দিকে মাতালের মতো বাসায় ফিরত। মাঝে মাঝে আমার গায়ে হাত তুলতো। তাহলে কি আমি কি করে ভাববো এত কিছু? ওয়েট দিস পয়েন্ট। আপনার গায়ে হাত তুলতো মানে? আমাকে মারধর করতো প্রায়। তা আবার আমার বাসার কাছের লোকের সামনে। ওই কাজের মেয়ের ঠিকানা জানা আছে? তখন তো সালমা একটা কলোনিতে থাকতো। এবার প্রথম কাজ শাফিন মাহমুদকে খুঁজে বের করা, আসল নাস্তা করে নেই। শেহরজকে আমার কাছে দিয়ে আপনি খেয়ে নিন। শেহরজ টুকটুক করে তাকিয়ে আছে ঈশানের দিকে। ঈশান শেহরজের কপালে চুমু খেয়ে বলে, আমার বাবাটা বড় হয়ে আমার চেয়ে বড় অফিসার হবে, তাই না বাবা? কে জানে ছোট্ট শেহরজ কি বুঝলো, কিন্তু সে হাসছে। কি নিষ্পাপ মনোমুগ্ধকর সে হাসি। মিহি ঈশানকে কোলে নিয়ে বলে, এই ভুল দ্বিতীয়বার হবে না মিস্টার মুখার্জি। আমার ছেলেকে আমি এসব লাইনে কখনো যেতে দেব না। বাপরে, আপনার দ্বারাই সম্ভব ছোট ছোট কথাকে সিরিয়াসলি নেয়া। এবার বাজে কথা রাখুন আর খাবার খেয়ে নিন। শাফিন নিজের বাসায় চলে এসেছে ছদ্মবেশে। কেউ সন্দেহ করছে না, কারণ প্রায় এখানে তদন্ত কমিটির লোকজনের আসা যাওয়া হয়। শাফিন বাসায় প্রবেশ করে দরজা লক করে দিল। বুকের ভেতর কেমন হাহাকার করছে। এই বাসায় কত স্মৃতি জড়িয়ে আছে। নিজের বেডরুমে আসলো। দেখে বোঝা যাচ্ছে এখানে কেউ চিরুনি তল্লাশি দিয়েছে। চোখে পড়ল আয়রা আর শাফিনের কাপল পিক। শাফিন রেগে সেটা ভেঙে ফেলল। মিহির আর নিজের পিক খুঁজলো, কিন্তু একটাও পেল না। চলে আসলো স্টোর রুমে, সেখান থেকে গোপন রুমে, কিন্তু এখানেও কিছু পাওয়ার আশা নেই। চলে আসবে এমন সময় পায়ের কাছে মিহির লকেট দেখতে পেল। হাত বাড়িয়ে লকেটটা উঠিয়ে নিল। মনে মনে বলল, তার মানে আমার বোকা ফুল আমার কাছাকাছি কোথাও আছে। খুশিতে চোখ চিকচিক করে উঠল। রুমে বসে আজকের প্ল্যানিংয়ের ছক কষে নিল। বাসা থেকে বের হলো না, একেবারে রাতে বের হবে, তাই সোফা পরিষ্কার করে সেখানে শুয়ে পড়ল। আজ উদয়ের জামিন মঞ্জুর করা হয়েছে। লীরা উদয়কে নিয়ে আসছে। উদয় বলল, আমি কি জানতে পারি আমার প্রতি এতটা দয়াশীল হওয়ার কারণ? প্রথম কারণ, আপনি নিজের মানুষ। দ্বিতীয় কারণ, আপনাকে প্রয়োজন। উদয় হেসে বলে, শুনেছি ছেলেরা ফ্লার্টিং করতে পারে, তবে আজ দেখছি মেয়েরাও কম না। 3বারের সাক্ষাতে নিজের মানুষ বলেই সে হেসে দিল। লীরা বলল, আপনি হয়তো আমাকে চিনতে পারেননি, আমি লিপিকা সর্দার। উদয় চোখ বড় বড় করে বলে, লিপিকা?
লিপিকা, কিন্তু কিভাবে হতে পারে চেহারার এত অমিল? আপনার দেয়া আঘাত সহ্য করতে না পেরে ছাদ থেকে লাফ দিয়েছিলাম। দুর্ভাগ্য বেঁচে গেছি, তবে প্লাস্টিক সার্জারি করিয়ে চেহারার পরিবর্তন আনিয়েছি, দেশ ত্যাগ করেছি। আমি দুঃখিত, তখন আমি অন্য কাউকে ভালোবাসতাম। না, বাসেন না। ভালোবাসা হলো মরণ ব্যাধি রোগ। একবার এই রোগে আক্রান্ত হলে তা থেকে আর মুক্তি নেই। আমি যাকে ভালোবেসেছি সে অন্য কাউকে ভালোবেসে সুখে আছে, এতে আমি আনন্দিত। ভালোবাসি মানেই শরীর স্বর আকাঙ্ক্ষা না, আত্মার তৃপ্তি। আমি তাকে ভালোবেসে মানসিক শান্তি পাই। ঠিক বলেছেন, তবে কেউ ভালোবাসলে বিনিময়ে তাকে ভালোবাসা না দিতে পারলেও অবহেলা করা নিশ্চয়ই উচিত নয়। সেদিন যদি মারা যেতাম তবে আপনার দুঃখিত হওয়া আমার কোনো কাজে আসতো না। ভালোবাসা কাঁটাযুক্ত, এটা জেনেই আমরা তা বরণ করি। এর এক পিঠে যেমন শান্তি, অন্য পিঠে তেমন বিরহ। আপনার দোষ দেব না, কারণ প্রকাশিত ভালোবাসা সবসময় অবহেলিত। তবে এখন সেসব অতীত। আপনি হয়তো জানেন না, শাফিন মাহমুদ আর নেই, আর সেই কেসের ইনভেস্টিগেশনের জন্য আপনাকে রিহা করা হয়েছে। উদয় বলে নেই মানে? বাসায় চলুন, বাকি কথা স্যারের থেকে জেনে নেবেন। পূর্ব দিকে উদিত হওয়া সূর্যটা ধীরে ধীরে পশ্চিমে অস্ত যাচ্ছে, সাথে সাথে আলোকিত শহরটা একটু একটু করে অন্ধকারে ঢেকে যাচ্ছে। রাত উপভোগ করে না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। তবে রাত কারোর জন্য উজ্জ্বল পূর্ণিমার চাঁদ, তো কারোর জন্য বিষাদের কালো ছায়া। রাতের 9টা ছাড়িয়ে গেছে। শাফিন নিজেকে প্রস্তুত করে নিচ্ছে আজকের মিশনের জন্য। নিজের রুম থেকে বের হবে, ঠিক সে সময়কার উপস্থিতি টের পেল ফ্ল্যাটে। সব লাইট অফ করা, ঘুটঘুটে অন্ধকারে কেউ ফ্ল্যাশ লাইটের মৃদু আলোতে সামনের দিকে অগ্রসর হচ্ছে। শাফিন নিজেকে প্রস্তুত করে নিল আক্রমণ করার জন্য। কেউ একজন আস্তে আস্তে এদিকে অগ্রসর হচ্ছে। হঠাৎ ফ্ল্যাশ বন্ধ হয়ে গেল। শাফিন একটু সামনে এগিয়ে আসতেই কারোর সাথে ধাক্কা লাগলো। শাফিন অন্ধকারে নিজের বাহুতে আগলে নিল। ধরতে বুঝে গেছে এটা একটা মেয়ে। শাফিনের এক হাত রমণীর কোমরে, অপর হাত পিঠে। অন্ধকার আর নীরবতা ভেদ করে একে অপরের নিঃশ্বাসের শব্দ শুনতে লাগলো। শাফিন রমণীকে কোনো কথা বলতে না দিয়ে অধরে অধর মিলিয়ে দিল। মিহি কিছু বুঝে ওঠার আগেই তার ঠোঁট দুটো কেউ দখল করে নেয়। এই স্পর্শ মিহির পরিচিত। মিহির শান্ত রমণীর মতো সে স্পর্শ অনুভব করতে লাগলো। নিজের দুহাত দিয়ে আঁকড়ে ধরল শাফিনের শার্ট। কিছু সময় এভাবেই কেটে যায়। মিহির চোখ থেকে ঝরে পড়ছে অশ্রু। মিহি শাফিনকে জড়িয়ে ধরে আছে। একে অপরকে না বলেই নিজের মনের কথাগুলো যেন প্রকাশ করছে। এ যেন চুপ থেকে বলে দেয়া হাজার কথা, শত অভিযোগ। মিহি শাফিনকে কিছু বলবে তার আগেই শাফিন মিহির ঠোঁটের ওপর আঙুল রেখে চুপ করে দিল। ততক্ষণে দুজন মানুষ প্রবেশ করেছে দরজা দিয়ে, যদিও মাস্ক দিয়ে লোক দুটির চেহারা ঢাকা। শাফিন মিহিকে নিয়ে আস্তে করে দরজার আড়ালে লুকিয়ে পড়ল। শাফিন একা থাকলে হয়তো এখন লড়াই করত, কিন্তু মিহির জন্য করবে না। মিহি এখন মিশে আছে শাফিনের বক্ষে। মিহির মনে পড়ল ঈশানের বলা কথাটা, এত কিছুর আড়ালে আপনার জন্য ভালোবাসাটা অপমান আপনার চোখে পড়েনি? আজ চোখে পড়ল। যত ঝগড়া মানবাভিমান হোক না কেন, রাতে যত লেট করে ফিরুক না কেন, মিহিকে বুকে না জড়িয়ে ঘুমতো না। মিহির চোখের জলে শাফিনের বুকের কাছের শার্ট ভিজে গেছে। লোক দুটো হলরুমের লাইট অন করলো। তারা দুজনে কিছু খুঁজতে খুঁজতে ব্যস্ত হয়ে পড়ল। তারপর তারা চলে গেল স্টোর রুমের দিকে। শাফিন মিহিকে আলোতে নিয়ে আসলো। মিহির দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে শাফিন। মিহি শাফিনকে কিছু বলবে তার আগেই লোক দুটোর কথা শোনা গেল। একজন বলছে, ওই দুটোকে কে সরালো এখান থেকে? অপরজন বলছে, আমাদের আরও সতর্ক হতে হবে। লোক দুটো চলে যেতে শাফিন বলে, এসব কি? সে অনেক কথা আগে, তোমাকে একটা খুশির খবর দেওয়ার আছে। এর মধ্যে মিহির ফোনটা বেজে উঠল। স্ক্রিনে জলজল করে হাবি লিখে সেভ করা নাম্বারটা। মিহি রিসিভ করে ঈশান বলে, কোথায় আপনি? শেহরজ সেই কখন থেকে কান্না করছে। মিহি বলল, আমি এক্ষণে আসছি। মিহি শাফিনকে নিজের ঠিকানা দিয়ে বলে, আমি অপেক্ষায় থাকবো তোমার। শাফিন মিহির কপালে চুমু খেয়ে সেও খেলো না। মিহি চলে যেতেই শাফিন কিছুটা চিন্তায় পড়ে গেল। রাত তখন 11টা পার হয়েছে। শাফিন বাসা থেকে বের হয়ে নিজের গন্তব্যের দিকে যেতে লাগলো। মনে রয়েছে হাজার কৌতূহল, আপাতত সেসব সাইডে রেখে নিজের লক্ষ্য পূরণে বেরিয়ে পড়ল।
মিহি বাসায় প্রবেশ করে হাত ধুয়ে নিয়ে শেহরজকে কোলে নিল। শেহরজ কান্না থামিয়ে মায়ের দিকে তাকিয়ে আছে। হয়তো কথা বলতে পারলে জিজ্ঞেস করত, এতক্ষণ কোথায় ছিলে? মিহি শেহরজকে নিয়ে নিজের রুমের দিকে অগ্রসর হতে ঈশান বলল, কোথায় ছিলেন? আমাদের বাসায়। কোনো সমস্যা? না, তেমন কিছু না। ঈশান অন্য কিছু জিজ্ঞেস করতে যেও থেমে গেল। এসব প্রশ্ন করার অধিকার তার নেই। মিহি বলল, মিস্টার মুখার্জি আর কিছু বলবেন? না। মিহি চলে গেল। নিজের রুমে যেয়ে দরজা বন্ধ করে শেহরজের কপালে চুমু দিয়ে বলে, তোমার বাবাই তো ফিরে এসেছে, কিন্তু তোমার আগমনের বার্তা তাকে দিতে পারলাম না। তোমার বাবাইয়ের রিয়াকশন দেখার মতো হবে। ঈশান ফাহিনের সামনে বসে আছে। শীতল কণ্ঠে ফাহিনকে উদ্দেশ্য করে বলল, নিজের ইচ্ছেতে সত্যিটা বলবেন নাকি স্পেশাল আপ্যায়ন করতে হবে? ফাহিন বলল, আমাকে মেরে ফেলুন। আপনার মেরে আমার কী লাভ বলুন? আর কাকে বাঁচাতে চাইছে নিজের জীবন দিয়ে? আমি যদি মুখ খুলি আমি এমনিতেও বাঁচতে পারবো না। তার মানে বলবেন না? ঈশান একজনকে ইশারা করতেই সে হাতে দুটো গরম শিক নিয়ে আসলো। ফাহিন অসহায় দৃষ্টিতে একবার সেদিকে তাকালো, চোখের নিচ বন্ধ করে বলে, আপনারা যা খুশি করতে পারেন, তবু আমি কিছু বলবো না। ঈশান বলে, আমি কতটা ভয়ঙ্কর সে সম্পর্কে কোনো ধারণা নেই। বলে একটা শিক ফাহিনের পায়ে চেপে ধরে। ফাহিন চিৎকার দিয়ে বলে, বলছি। 2 বছর আগে এক রাতে আমার দেখা হয় ডিসি রমিজ রাজের সাথে। সে আমাকে অফার করে, আর আমি এত বড় বিগ অফার পেয়ে লোভ সামলাতে পারিনি, রাজি হয়ে যাই। আমার কাজ ছিল শহরের মধ্যে ড্রাগ সাপ্লাই করা। এর জন্য 20 সদস্যের টিম আছে। কিছুদিন আগেই আমি জানতে পারি এটা এমকের গ্রুপ। ততদিনে দেরি হয়ে গেছে, সেখান থেকে আর বের হতে পারবো না। তাই আমি তাদের সাথে কাজ করতে লাগলাম। শাফিনের মৃত্যুর পর আমার দায়িত্ব ছিল মিহিকে তাদের হাতে তুলে দেওয়া, কিন্তু মিহিকে আমি সেভ করতে পারিনি। তাই মিহিকে তারা পাঠিয়ে দেয় ভারতে। মিহি প্রেগন্যান্ট ছিল, এটা আমি জানতাম না। মিহিকে ওরা পাচার করে দিত, তবে এমকে নিজেই মিহিকে চায়, তাই তার হেফাজতে ছিল মিহি। হঠাৎ মিহি সেখান থেকে পালিয়ে যায়, তাই মিহিকে খুঁজে বের করার দায়িত্ব আমার। এমকে এর ফুল ফর্ম কি আমি জানি না, আর নিজের চোখেও দেখিনি। কথা হয়েছে মোবাইলে। বয়স কেমন হতে পারে সঠিক বুঝতে পারিনি। তার কণ্ঠ এক এক সময় এক এক রকম শোনা যায়। এই মেয়েটাকে আমার ক্লাসমেট। তোদেরকে বন্দি করেছিল কে? নুহাস ও এমকের দলের লোক। ঈশান লীরাকে কল করে বলল উদয়কে নিয়ে বাসায় আসতে। মোর্শেদ চৌধুরী বুঝে উঠতে পারছেন না, বাইরের দেশের একজন কর্মকর্তা এত বড় দুঃসাহসিক কাজ কি করে করতে পারে, নাকি এখানে অন্য কারো হাত আছে। নুহাস এলিসকে কল করলো, কিন্তু রিসিভ হচ্ছে না। বেশ কয়েকবার কল করার পর রিসিভ করলো। নুহাস বলল, শাফিনের কী অবস্থা? সময় এসেছে আসল চাল চালার। এলিজা বেশ কিছু সময় চুপ থেকে উত্তর দিল, শাফিন 1 সপ্তাহ আগেই পালিয়ে গেছে। নুহাস গর্জে উঠে বলে, সেটা এখন জানাচ্ছিস আমায়? তোকে তো আমি ছাড়বো না। ফোন কেটে দিয়ে বসে পড়ল। শাফিনের জীবিত থাকার খবর নুহাস আর আয়রা ছাড়া কেউ জানে না। নুহাস মাথায় হাত দিয়ে নিচে বসে পড়ল। তার মানে ডক্টর শফিককে শাফিন হত্যা করেছে। রমিজ রাজ প্রতিদিনের মতো নেশায় ব্যস্ত। শাফিন রমিজ রাজের সামনে পায়ের উপর পা তুলে দিয়ে বসল। রমিজ রাজ শাফিনকে দেখে ভূত দেখার মতো চমকে গেল। চিৎকার দিয়ে বলে, ভূত ভূত। শাফিন রমিজ রাজকে উদ্দেশ্য করে বলল, চেঁচা দেখি কত চেঁচাতে পারিস। শেষবারের মতো চেঁচিয়ে নে। রমিজ রাজ ভয়ে ঘামতে লাগলো। ভূত কণ্ঠে বলল, তুই বেঁচে আছিস কি করে? বেঁচে আছি তোদের শাস্তি দেওয়ার জন্য। আমি কি করেছি তুই তো জানিস। তুই কি করেছিস? শাফিন রমিজের রাজের সামনে বসে প্রমাণ বের করে বলে, এবার বাঁচতে ছেলে বলে দে এমকে কোথায়। আমি জানি না, সত্যি বলছি। তাহলে তোকে বাঁচিয়ে রেখে কি লাভ? গুড বাই। বলে শাফিন পিস্তল বের করে রমিজ রাজের মাথা বরাবর তাক করলো। ঠিক সে সময় কারো পায়ের আওয়াজ শুনে শাফিন দ্রুত শুট করে চলে যায়। নুহাসের কানে পিস্তল চালানোর শব্দ আসতেই দ্রুত রুমে আসলো। এসে দেখে রমিজ রাজ পিস্তল হাতে নিয়ে বসে আছে। নুহাস এসে বলে, আপনি শ্যুট করেছিলেন স্যার? আমি করেছি। নুহাস বলল, একটা গুরুত্বপূর্ণ কথা আপনার থেকে লুকিয়েছি। আসলে শাফিন এখনও জীবিত আছে। রমিজ রাজের কপালে বিন্দু বিন্দু ঘাম, আর তার আশ্চর্য না হতে নুহাস বুঝে যায় এখানে শাফিন আছে। সাথে সাথে কল করে এমার্জেন্সি ফোর্স আসতে বলে। ফোর্স এসে পুরো বাড়ি ঘেরাও করে নেয়। ফোর্স আসার আগে শাফিন বের হয়ে গেছে।
নুহাস বলল, আমি বুঝতে পারছি শাফিন এসেছিল, ওর পরবর্তী টার্গেট আমরা। এখন কি করব, কিভাবে বাঁচবো ওর হাত থেকে? ব্রেকিং নিউজে ছেয়ে গেছে মিডিয়া। ডিসি অফিসার রমিজ রাজকে হত্যা করতে চায় দুর্বৃত্তরা। ঈশান বুঝতে পারছে এটা শাফিনের কাজ, কিন্তু শাফিনকে খুঁজে বের করবে কি করে? হঠাৎ ঈশানের চোখের সামনে মিহির চেহারা ভেসে উঠল। ঈশান যা বোঝার বুঝে গেছে, সোজা চলে আসলো বাসায়। মিহির রুমের দরজার ভেতর থেকে বন্ধ। এত রাতে মিহিকে ডাকতে ইতস্তত বোধ করছে। বেশ কিছু সময় দরজার এপাশে দাঁড়িয়ে থেকে চলে যাবে ভাবতে কিছু পড়ায় ড্রিম করে একটা শব্দ হলো, মনে হলো কেউ যেন লাফিয়ে পড়েছে। সাথে সাথে ঈশান দরজায় কড়া নাড়ল। কয়েকবার আওয়াজ করতে মিহি দরজা খুলে দিয়ে বলে, মিস্টার মুখার্জি, আপনি এত রাতে, কোনো সমস্যা? ঈশান শেহরজকে কোলে তুলে নিয়ে বলে, আমাদের এক্ষুনি এখান থেকে পালাতে হবে। আমরা সরকারি কোয়ার্টারে আছি, এর চেয়ে নিরাপদ স্থান আর কোথায়? আপনাকে অত শত ভাবতে হবে না, যা বলছি সেটা করুন, একদম হাতে সময় নেই। মিহি বলল, আমি এখান থেকে এক পাও নড়ব না। ঈশান শেহরজকে কোলে নিয়ে বলে, আপনার মরার শখ, আপনি থেকে যান, আমি আর শেহরজ চলে যাচ্ছি। আমার ছেলেকে দিয়ে যান, আমি চাই ও বেঁচে থাকুক। আপনার ভুলের জন্য আমি ছোট্ট প্রাণকে হারাতে দেব না। আর কোনো উপায় না পেয়ে মিহিও বের হয়ে আসলো। ঈশান ড্রাইভ করছে, তার পাশের সিটে মিহি শেহরজকে নিয়ে মনমরা হয়ে বসে আছে। ঈশান বলল, মিসেস মাহমুদ, আপনি কি আমার থেকে কিছু লুকাচ্ছেন? আমার জীবনে লুকানোর মতো কি আছে মিস্টার মাহমুদ? ঈশানের কথা শুনে মিহি ঘাবড়ে গেল। কোনো মতে নিজে সামলে বলে, মানে বর্তমানে আপনার কাছে লুকিয়ে রাখার মতো জিনিস একমাত্র মিস্টার মাহমুদ ছাড়া আর কিছু নেই। বাজে কথা বন্ধ করুন। শাফিনকে আমার লুকিয়ে রাখতে হবে কেন? ও আসলে তো ভালোই, এই খেলা থেকে মুক্তি পাব। এই যে বললেন খেলা, এই খেলাটাই তো লুকোচুরি। তবে আমার থেকে কিছু লুকালে সেটা আপনি ভুল করবেন। বরং আমাকে বলুন, আমি আপনাকে সাহায্য করব। এসব কথার কোনো মানেই হয় না। আপনি তখন থেকে উল্টাপাল্টা কথা বলেই যাচ্ছেন। বলার কারণ অবশ্য আপনি দেখুন, আপনাকে আসতে বলার পর থেকে আসা পর্যন্ত আপনার চেহারায় অমাবস্যার চাঁদ নেমেছে। সেটা তো এমনি এমনি না নিশ্চয়ই। ওইখানে থাকলে আমি আমাদের বাসায় যেতে পারতাম, আর স্বাভাবিকভাবে শাফিন একবার হলেও আমাদের বাসায় আসবে। এমন হতে পারে ওর সাথে আমার দেখা হয়ে গেল, আবার এমনও হতে পারে দেখা হয়ে গেছে। মিহি এবার রেগে বলে, আপনি সরাসরি বললেই তো হয়। আমাকে আপনি সন্দেহ করছেন। এত ঘুরিয়ে পেঁচিয়ে বলার মতো তো কিছু নেই। আর শাফিনের সাথে দেখা হলে অবশ্যই আপনার সাথে ওর দেখা করতাম। সরি, আসলে আজকে আপনার উপর হামলা হওয়ার সম্ভাবনা আছে। রমিজ রাজ জেনে গেছে আপনার পরিচয়, তাই আপনাকে আমি এখন আপনার বাবার বাসায় নিয়ে যাচ্ছি। আপনি সেখানেই থাকবেন কিছুদিন। এর মধ্যে মিহির ফোনটা বেজে উঠল। ঈশান একবার আর চোখে মিহির দিকে তাকালো। মিহি কল কেটে দিল। ঈশান বলল, আপনার মোবাইল নাম্বার তো আমার লিডার ছাড়া কারো কাছে নেই, তবে কে কল করলো? সিম কোম্পানি থেকে কল এসেছিল। এখন এটা নিয়ে আপনার সন্দেহ করতে হবে? আমি জাস্ট জিজ্ঞেস করেছি। আর হ্যাঁ, আপনি জানলে অবাক হবেন, আপনার শ্বশুরমশাই এখন জীবিত আছেন। আর তার চেয়ে বলে থেমে গেল, তাহলে উনি এত বছর কোথায় আছেন? সেটাই তো কথা। নুহাস আর রমিজ রাজ ভীষণ চিন্তায় আছে। রমিজ রাজ নুহাসের কলার ধরে বলে, সব হয়েছে তোর জন্য। কে বলেছিল ওই বিপদকে বাঁচিয়ে রাখতে? এবারও আমাদের কাউকে ছাড়বে না, আর এমকে আমাদের ছাড়বে না। রমিজ রাজের ফোনটা বেজে উঠল। রিসিভ করে কানে তুলতে গম্ভীর কণ্ঠে কেউ বলল, আজকে বেনাপোল সীমান্তের চালান আটক করেছে বিজিবি। তোমরা কি ঘাসে মুখ দিয়ে চলো? আজ রাত 4টার মধ্যে গাজীপুর হেভেন রিসোর্টে দেখতে চাই বলেই খট করে কল কেটে দিল। নুহাস বলল, নিশ্চয়ই এমকের কল ছিল। অদ্ভুত এক লোক, এর চেহারা আজ পর্যন্ত দেখতে পারলাম না। তার মানে সে এখন বাংলাদেশে? সে তো গত কয়েক মাস যাবত বাংলাদেশে। তাকে কিছুতেই শাফিনের কথা বলা যাবে না। দুজনেই বের হয়ে গেল। কিন্তু দরজার সামনে আসতে মনে পড়ল রমিজ রাজ এখন কড়া পাহারায় আছে। এখন বের হলে মিডিয়া তাকে জেকে ধরবে। নুহাস বলল, এখন তো বের হতেই হবে, অলরেডি রাতের 12টা পার হয়ে গেছে। কিছু একটা করো, আমার মাথায় কিছু আসছে না। স্যার, আপনি নর্মাল পোশাক আর চাদর দিয়ে নিজেকে আড়াল করে আমার সাথে বের হয়ে আসুন। আমরা বের হতেই সার্ভেন্টকে বলে সব লাইট অফ করিয়ে দিবেন। প্ল্যান মতো বের হয়ে আসলো, কিন্তু নুহাস ভাবছে অন্য কথা। যেই হিরেগুলো নুহাস শাফিনের কাছ থেকে সংগ্রহ করেছে সে সম্পর্কে কেউ জানে না,
কিন্তু সেগুলো পাচার করবে কি করে, নাকি এখন বলে দেবে রমিজ রাজকে? নুহাসকে গভীর চিন্তায় বিভোর হতে দেখে রমিজ রাজ জিজ্ঞেস করলো, এত কি ভাবছো? নুহাস বলেই ফেলল, স্যার আপনার সাথে একটা ডিল করতে চাই। কিসের ডিল আর কেমন ডিল? আমার কাছে কিছু হিরে আছে, সেগুলো পাচার করতে পারলে কয়েক কোটি টাকা পাবো, আপনি সাথে থাকলে 50-50 ভাগ পাবেন। লোভী মানুষ রমিজ রাজ টাকার কথা শুনে চোখ চকচক করে উঠল। খুশি হয়ে বলে, শুভ কাজে আবার কিসের দেরি, কালকেই কথা বলবো চোরা কারবারিদের সাথে। নুহাস খুশি হয়ে বলে, ধন্যবাদ স্যার। স্যার শাফিনের থেকে আমরা আরও কিছু রিপোর্ট সংগ্রহ করেছিলাম, যেখানে এসবের সাথে যুক্ত কিছু মানুষের নাম আর তাদের জড়িত থাকার প্রমাণ আছে। সেগুলো কি করব? এখনও রেখে দিয়েছো কেন? সব জ্বালিয়ে দাও। ঠিক আছে, কাল ফিরে এসব জ্বালিয়ে দেব। এমকে একটা ইজি চেয়ারে বসে অট্ট হাসি দিয়ে বলে, বোকা শাফিন, অথচ নিজের জীবন শেষ করলো। কে বলেছিল এমকের কেস নিতে? না নিত কেস আর না মরতে হতো। কচি বয়সে প্রাণ হারলো। এমকে কে খুঁজে পাওয়া তো সহজ নাকি? এত সহজ হলে কি দুই বাংলার মানুষের নাকের ডগায় দিয়ে সব করে বেড়াতে পারে? শাফিন মিহির দেয়া ঠিকানে পৌঁছে মিহিকে কল করলো, কিন্তু মিহি কল কেটে দিল। শাফিন দ্বিতীয়বার আর কল করল না, নিজে লুকিয়ে সেখানে প্রবেশ করার চেষ্টা করতে লাগলো। ঠিক সেই মুহূর্তে মিহির রুমে দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। শাফিন সেখানে বসে পড়ল, তার পা যেন আটকে গেছে। সবাই চিৎকার চেঁচামেচি করতে লাগলো, পানি দিতে লাগলো। আশ্চর্যের বিষয় হলো আগুন শুধু ওই রুমটাতেই জ্বলছে। সবাই ঘুম ভাঙতে ভাঙতে প্রায় পুড়ে গেছে। শাফিন মুখ ঢেকে মানুষের পিছু পিছু আসলো, কেউ নেই, আর ঘরের সব জিনিস পুড়ে ছাই হয়ে গেছে। সাথে সাথে পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মীরা, মিডিয়া সব এসে হাজির। শাফিন সরে আসলো, কিছু পথ হাঁটতেই তার পায়ের নিচে কিছু অনুভব করলো। সেদিকে ভ্রুক্ষেপ না করে আবার সামনে অগ্রসর হলো। এবারও কিছু বাজলো। শাফিন নুচি হয়ে পায়ের নিচ থেকে সেটা উঠিয়ে হাতে নিয়ে দৃষ্টি নিক্ষেপ করলো। শাফিনের মুখ তখন খোলা, ল্যাম্পপোস্টের আলোতে চেহারা বোঝা যাচ্ছে স্পষ্ট। সেদিকে কোনো খেয়াল নেই। ঠিক শাফিনের সামনে দাঁড়িয়ে কেউ একজন বলল, এসপি শাফিন মাহমুদ। মেহিকে মাঝপথে রেখে ঈশান বলল, আপনি বাকি পথটুকু লিয়ার সাথে যাবেন, আমার একটা জরুরি কাজ আছে, সেটা আমাকে করতে হবে, টেক কেয়ার। লিরা বাইক নিয়ে এসেছিল। ঈশান লিরার থেকে বাইকের চাবি নিয়ে চলে আসলো। লিরা ড্রাইভিং করছে। মিহি লিরাকে উদ্দেশ্য করে বলল, তুমি কোথায় ছিলে আর ঈশান কোথায় গেল? আমি তো ইনভেস্টিগেশনের কাজে ব্যস্ত ছিলাম, আর স্যার তো কোয়ার্টারে গেলেন। আপনাদের রুমে কোনোভাবে আগুন লেগেছে। মিহি হতাশ হলো, একটা সিরকুট রেখে এসেছিল, কিন্তু সেটাও শাফিনের হাতে পড়লো না। মনটা খারাপ হয়ে গেল। লিরা বলল, মন খারাপ কেন করছিস? মিহি অবাক হয়ে বলে, তুমি কে? লিরা বেখালিভাবে মিহিকে তুই করে বলে ফেলেছে। শত হোক ক্লাস ফ্রেন্ড বলে কথা মুখ ফসকে বেরিয়ে গেছে, বলে ফেলেছে। লিরা তুতলে বলল, আমি আবার কে? লিরা সেনাল, জানোই তো তুমি, আর ঈশান স্যারের অ্যাসিস্ট্যান্ট। মিথ্যা বলছে আমাকে, তুমি লিপিকা সর্দার। কি বলছেন এসব? এই তো তোমার গলার আইডি কার্ড বলছে। লিরা বলল, না, আইডি কার্ডে এই নাম কি করে থাকবে? এই নামে তো আমি আইডি কার্ড করিনি। মিহি হেসে বলে, তার মানে লিরা নামে আইডি কার্ড করে লিপিকাকে আড়াল করে রেখেছ? লিরা ড্রাইভিং অফ করে চিৎকার করে বলে, হ্যাঁ করেছি, আর বেশ করেছি, আড়াল করেছি লিপিকা সর্দারকে। একটা ভীতু দুর্বল অসহায়কে খুন করে নতুন কাউকে জন্ম দিয়েছি, যে শুধু কোণঠাসা হয়েছিল। আজ যাকে দেখতে পারছো তাকে কষ্ট দেয়া এত সহজ নয়। সে এখন ভাঙা তো দূর, মস্কাবেও না। লিপিকা, তুমি ভুল ভাবছো। ভার্সিটি লাইফ ছিল ভিন্ন, তখনকার পরিবেশ, সিচুয়েশন ছিল সব ভিন্ন। আর সবচেয়ে বড় কথা হলো, তোমাকে কেউ কোণঠাসা করেনি। তুমি ফাহিনকে দেখো, ফাহিনও তো সুমুকে ভালোবাসতো, সুমুকে প্রত্যাখ্যান করেছিল, তাতে কি ফাহিন সুইসাইড করেছিল? আর উদয় ছিল আমাদের সিনিয়র, সেখানে তার স্বাধীনতা রয়েছে, সে কি করবে? তার জন্য সুইসাইড করতে হবে? লিরা দুহাত দিয়ে মিহির গলা চেপে ধরে বলে, সব দোষ ছিল তোর মিষ্টি কথার ইনোসেন্ট ফেস করে ঘুরে বেড়ানো, সবাই তোর প্রতি আকৃষ্ট করে রেখেছে, তাই তোর কারণে উদয় আমাকে প্রত্যাখ্যান করেছে। তোর এক পুরুষে মন ভরেনি, তুই শাফিনের মতো একজনকে পেয়েও আরও কতজনকে লাইনে রেখেছিস। মিহির গলা দিয়ে কথা বের হচ্ছে না, চোখ দিয়ে পানি বের হচ্ছে। শেহরজ কি বুঝলো কে জানে, জোরে কেঁদে উঠল। লিরা নিজের হুঁশ আসলে সাথে সাথে মিহিকে ছেড়ে দিল। মিহি কাশতে কাশতে বাম হাত দিয়ে পানি নিয়ে মুখে দিল। শাফিন সামনে থাকা ব্যক্তিকে দেখে বলে, ঈশান তুই? হ্যাঁ আমি।
অন্য কাউকে আশা করছিলে বুঝি, তোকে ট্রাফে ফেলার জন্য এই আমার ছোট্ট আয়োজন ছিল। মিহিকে মিথ্যে বলে এখান থেকে সরিয়ে নেয়া, মিহির চুরি রাস্তায় ফেলে রাখা, আমি সব করেছি। তোর সাথে মিহির যোগাযোগ আছে সেটা আমি সেদিন রাতে মিহির ঠোঁট দেখে বুঝতে পেরেছিলাম, কিন্তু সরাসরি তো আর জিজ্ঞেস করা যায় না ঠোঁটের উপর কে হামলা করেছিল। তাই মাথা খাটিয়ে বুঝে নিয়েছি। বউ একটা পেয়েছিস ভাই, বুক ফাটবে তবু মুখ ফুটবে না। কত করে জিজ্ঞেস করলাম, স্বীকার করলেন না, উল্টো কত লজিক দেখালো। তুই আমার পথে কেন আসছিস? হিসেবটা সোজা, এই কেস আমি জিতবো, তুই হারবি। এখানে হার জিতের চেয়ে বেশি জরুরি দেশ থেকে দেশের শত্রুদের উপরে ফেলা। সেটা তোকে আমাকে শেখাতে হবে না। তাহলে এটা নিয়ে কেন জেদ করছিস? আমি মানুষ হিসেবে কেমন তুই জানিস। ট্রেনিংয়ে তোর জন্য আমি ফার্স্ট হতে পারিনি, তাই তো তোর দেশের মধ্যে ফার্স্ট ছিলি তুই। তো সে যাই হোক, এই কেস সলভ আমি করব। আচ্ছা, দুজনে মিলেই করব, তবে নাম থাকবে তোর। না, আমি তোর সাথে কাজ করব না, তোর আর আমার মত মিলবে না। ভুল করছিস তুই। কেন মিলবে না? মিলালেই মিলবে। ওকে ডান, একসাথে কাজ করবি তো? তাহলে একটা কন্ডিশন আছে, সেটা মানলে আমি রাজি। কি? যদি এই কেস সলভ করার ক্রেডিট তুই নিস, তবে মিহি আর শেহরজ আমার ক্রেডিট আমার হলে ওরা তোর। ওরা মানে ওরা কচি খোকা যেন কিছুই বোঝে না। বুঝে বলবি তো? তোর ওয়াইফ আর তোর ছেলে। ওহ, তুই হয়তো জানিস না ছেলে হয়েছে নাকি মেয়ে। ছেলে হয়েছে, তোর নাম শেহরজ। শাফি নিশানকে জড়িয়ে ধরে বলে, তুই সত্যি বলছিস? আমাদের শেহরজ পৃথিবীতে চলে এসেছে। ঈশান বলো, তাহলে এবার বল তুই কি চাই? আমার শেহরজ আর মিহির বিনিময়ে আমি তো জীবনও হাসতে হাসতে দিয়ে দিতে রাজি। সাধারণ নাম খ্যাতি এসব তো কিছুই না। শাফিন আর ঈশান নিজেদের মধ্যে বোঝাপড়া করে চলে গেল। শাফিন বসে আছে একটা খেলার মাঠের সাইডে। রাতে জনশূন্য মাঠ, আকাশে পূর্ণ চাঁদের আলো। শাফিনের মনে পড়ল মিহির আদুরে কিছু কথা। এই দেখো, এই ড্রেসগুলো কত কিউট, আমি এগুলো নেব। মিহির কথা শুনে শাফিন হেসে বলে, কি বলো, এসব বাচ্চাদের ড্রেস, তোমার শরীরে ফিট হবে না। জান, তুমি অন্য কিছু দেখো। আমি কি এতটাও বুঝতে এতটুকু বুঝবো না কোন ড্রেস আমার ফিট হবে আর কোন ড্রেস ফিট হবে না? ও হ্যাঁ, তাই তো। আমার বোকা ফুল তো বড্ড চালাক, তাই হয়তো বিয়ের আগে বেবিদের ড্রেস কিনে রাখতে চায়। শাফিন, এটা কিন্তু ঠিক হচ্ছে না। আমি এই ড্রেস নেব মানে নেবই। আর এই পাগলি, বিয়ের পর যদি ছেলে না হয় মেয়ে হয় তখন? আমার ছেলেই হবে। আর মাহমুদ, ছেলের নাম হবে শেহরজ মাহমুদ। এখনো বিয়ে করতে পারলাম না, এদিকে বেবিদের ড্রেস আর নামও ঠিক করা হয়ে গেছে। এই চলো বিয়ে করে ফেলি। বিয়ে করে ফেলি মানে তোমার বাবা মা? আরে বাবা মা তো এই বিয়ে মানবেও না, তার চেয়ে আমরা নিজেরাই বিয়ে করে ফেলি। এভাবে বিয়ে করবে, বউ সাজবে না, মেহেদি পড়বে না, হলুদ দেবে না, কত কি স্বপ্ন থাকে মেয়েদের বিয়ে নিয়ে। কিছু দরকার নেই, আমি বিয়ে করব মানে আজই বিয়ে করব। এখন তুমি উদয় আর নুহাস ভাইয়াকে আসতে বলো মতিঝিল কাজী অফিসে, আর আমি বর্ষাকে আর সুমুকে আসতে বলছি। মানে কি পাগলামি শুরু করলে? এভাবে কেউ বিয়ে করে? কেউ করলে করুক, না করলে না করুক, আমরা করব। আচ্ছা, এটা বলো, তুমি আমাকে বিয়ে করতে চাও তো? এটা কোন প্রশ্ন হলো? করতে চাও তো মানে কি? তুমি আমার ভবিষ্যৎ বউ, তাহলে কোনো প্রশ্ন ছাড়া আজকে আমাকে বিয়ে করবে, না করলে আর কখনো হবে না। ওকে চলো বিয়ে করব এক্ষুনি। কথাটি শুনে মিহি শাফিনের গলা জড়িয়ে ধরে কপালে ঠোঁট ছুঁয়ে বলে, ভালোবাসি। শাফিন মিহির কোমরে হাত রেখে কপালে কপাল ঠেকে বলে, তুমি না বাসলো আমি বাসি। মিহি বলে, তাহলে আর দেরি কিসের? ভালোবাসা যখন আসেই তবে ঘর বাঁধিব তোমার সনে। তো মিস মিহি রেডি তো মিসেস মাহমুদ হওয়ার জন্য? রেডি মানে? আমার তো আর তর্স হয়েছে না মিস থেকে মিসেস মাহমুদ হতে। শাফিন মিহিকে নিজের বাহুতে আবদ্ধ করে বলে, আমার বোকা ফুল। মিহিও শাফিনকে আরেকটু গভীরভাবে আঁকড়ে ধরল। তাদের ভালোবাসার সাক্ষী হয়ে রইল রাতের নীরবতা, আকাশের নীলসে তারা আর ওই জ্যোৎস্না ঝরানো চাঁদ। শাফিন এসব ভাবছে আর মিটিমিটি হাসছে। এমন সময় একজন শাফিনের দিকে পিস্তল তাক করে বলে, গুড বাই মিস্টার শাফিন মাহমুদ। গম্ভীর কণ্ঠে পিস্তল তাক করে রাখা লোকটি বলল, বেঁচে থাকতে চাইলে আমার রাস্তা থেকে সরে যাও। আপনি আমাকে মারতে পারবেন না, আর মরার ভয় আমার নেই। সো ফাঁকা আওয়াজ দিয়ে বন্ধ করে ভালোই ভালো নিজেকে আইনের কাছে সমর্পণ করুন। আমি আপনার শাস্তি কিছুটা কম করার ব্যবস্থা করব। তার মানে তুমি আমার রাস্তা থেকে সরে আসবে না? না, কোনো দেশদ্রোহীর সাথে আপোষ আমি করব না। কোনো কৃতজ্ঞতা নেই তোমার? তোমাকে তো আমি কম বিলাসিতা দেইনি।
যদি জানতাম সেসব পাপের টাকায়, তাহলে কোনোদিন আপনার থেকে কানাকড়িও নিতাম না। এখন বড় বড় কথা বলছো, ভুলে যাচ্ছ। তোমার এই কথাও আমি শিখেছি। যদি পারতাম তাহলে শুধু ভুলে যাওয়া নয়, আপনার মস্তিষ্ক, আপনার অস্তিত্ব আমার শরীর থেকে বিচ্ছিন্ন করে দিতাম। এটাই তোমার শেষ কথা? এটাই শেষ কথা। আপনার বিরুদ্ধে সব প্রমাণ সংগ্রহ করে আপনাকে আইনের আওতায় এনে আপনার কৃতকর্মের শাস্তি দেয়া। তবে আজ ইতিহাস রচনা হবে, এক বাবার হাতে তার ছেলে খুন হওয়ার ইতিহাস। সরি মাই সন, ইটস ওভার। রাতের নিস্তব্ধতা ভেদ করে গুলির আওয়াজ ছড়িয়ে পড়ল। ঈশান বাইক নিয়ে ফিরছে রাত শেষ করে। তখন নতুন ভোরের আলো ছড়িয়ে পড়েছে গ্রামের সবুজ প্রকৃতিতে। শিশির বিন্দুগুলো রোদের প্রথম আলোতে মুক্তোর মতো চিকচিক করছে। কিছু নাম না জানা বুনো ফুলে মৌমাছির গুঞ্জন ছড়াচ্ছে। ঈশান বাইক থামিয়ে সেসব উপভোগ করছে। রাস্তার এক পাশে নালার পানির দিকে তাকিয়ে নিজের প্রতিবিম্ব দেখে হাত দিয়ে পানি থেকে নিজের ছায়া মুছে ফেলল। পানির দিকে তাকে বলে, আমি এক হেরে যাওয়া যোদ্ধা, যার হৃদয় অন্যের প্রেয়সী, যার মস্তিষ্কে দায়িত্ব। মুচকি এসে বলে, শাফিন, তুই সবসময় জিতে যাস নাকি প্রকৃতি তোকে জিতিয়ে দেয়? আমি তো শুধু মিহির প্রতি, যাতে তোর কোনো ভুল ধারণা না জন্মায়, তাই শেহরজ ও মিহিকে এভাবে উপস্থাপন করলাম। নয়তো ঈশান মুখার্জির ডায়েরিতে কখনো নিচু হওয়া নেই। আর রইল যশ খ্যাতি। ঈশান মুখার্জি দেশের জন্য কাজ করে, নামের জন্য নয়। নিজের প্রথম ভালোবাসার মানুষটাকে ভালো রাখতে নিজেকে না হয় একটু ছোট করলাম, তাতে কি আর এমন এসে যায়? আকাশের দিকে তাকিয়ে বলে, আমি তোমাকে ভালোবাসি মিহি, বড্ড ভালোবাসি। তার কথা প্রতিধ্বনি তুলছে যেন প্রকৃতির মাঝে। ঈশান চোখ বন্ধ করে পাড় থেকে এক মুঠো মাটি উঠিয়ে পানিতে ভাসিয়ে দিয়ে বলে, তোমার প্রতি আমার সব বন্ধন মুক্ত করলাম। এই গঙ্গার জলে ভাসিয়ে দিলাম আমার ভালোবাসা। আজ থেকে আমার জীবন আমি উৎসর্গ করলাম মানুষের কল্যাণে। সেখান থেকে উঠে এসে বাইক নিয়ে রওনা হলো। দীর্ঘ এক বছর 3 মাস পরে নিজের মেয়েকে কাছে পেয়ে খুশিতে আত্মহারা মিহির বাবা রুবেল সাহেব মিহিকে জড়িয়ে ধরে কেঁদে দিলেন। স্ত্রী বেগম কাঁদছেন। লীরা পেছন থেকে বলে, আন্টি, ওকে আগে ওদের কিছু খেতে দিন, অনেকটা ক্লান্ত ওরা। সাথী বেগম খাবারের জন্য যাবে, তার আগেই তার হুঁশে আসলো মিহির কোলের বাচ্চাটাকে। সাথী বেগম বলেন, হ্যাঁ রে, তোর কোলের বাচ্চাটা কার? মিহি শেহরোজের কপালে চুমু দিয়ে বলে, তোমার নাতি, আমার আর শাফিনের একমাত্র সন্তান শেহরোজ। সাথী বেগমের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। ছুটে এসে মিহিকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে কেঁদে বলে, তোর বড্ড কষ্ট হয়েছে তাই না রে মা? তোর যখন আমাকে সবচেয়ে প্রয়োজন ছিল, তখন আমি তোর সাথে থাকতে পারিনি। মিহি নিজের মায়ের চোখের জল মুছে দিয়ে বলে, কেঁদো না মা, সব ঠিক হয়ে যাবে। যাদের জন্য আমি আর আমার ছেলে আমাদের সবচেয়ে কষ্টের মুহূর্ত আমার কাছের মানুষদের থেকে দূরে ছিলাম, তাদেরকে তোমার জামাই শাস্তি দেবেই। লীরা কিছুটা দূরে দাঁড়িয়ে আছে, মাথা নত করে। মিহি শেহরজকে খাইয়ে শেহরজকে রুবেল সাহেবের কোলে দিল। হুট করে মিহির চোখে পড়ল লীরার দিকে। মিহি লীরাকে উদ্দেশ্য করে বলে, লীরা, তুমি ফ্রেশ হয়ে আসো, একসাথে খেতে বসি। লীরা মিহির কথা শুনে অবাক দৃষ্টিতে তাকায়, যেই দৃষ্টিতে রয়েছে অপরাধবোধ। রুবেল সাহেব শেহরজকে কোলে নিয়ে বাইরে চলে আসতেই লীরা মিহির সামনে এসে বলে, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দে। তুই ক্ষমা চাওয়ার আগেই ক্ষমা করে দিয়েছি। নিজের ভুল বুঝতে পেরেছি, এতেই আমি খুশি। এবার বুঝতে পারছি সবাই তোর প্রতি মুগ্ধ হয় কেন। আমি ভাবতাম তোর চেয়ে আমার গায়ের রং ফর্সা, তাও সবাই আমাকে রেখে তোকে কেন পছন্দ করে। আজ বুঝতে পারলাম তোর ভেতরে সৌন্দর্য আর রূপের সৌন্দর্যকে সবার থেকে বাড়িয়ে দিয়েছে। এত বড় অন্যায় করার পরেও তুই কত সহজে আমাকে ক্ষমা করে দিলি। এর মধ্যে সাথী বেগম এসে বলে, অনেক কথা হয়েছে, এবার তাড়াতাড়ি আয় দেখি, কিছু মুখে দিয়ে নে। মিহি আর লীরা দুজনে খেতে চলে গেল। নুহাসের লাশের পাশে বসে আছে রমিজরাজ। কি বিভৎস মৃত্যু! চোখ দুটো কেউ তুলে ফেলেছে, হাত দুটো কেটে দিয়েছে, বুকের বাঁ পাশ থেকে হৃৎপিণ্ড বের করে নিয়েছে। প্রেস মিডিয়া দিয়ে ভরে গেছে রমিজরাজের ফার্ম হাউস। পাশে ধারালো ছুরি আর রক্তে মাখামাখি অবস্থায় বসে আছে আয়রা। একধানে নুহাসের দিকে তাকিয়ে বিড়বিড় করে কি যেন বলছে। রমিজরাজ ভাবছে, কাল রাতেই এমকের সাথে কথা কাটাকাটি করে এসেছিল নুহাস। রমিজরাজ এত করে বলেছিল, নুহাস এমকের সাথে বাড়াবাড়ি করিস না। তবে কে শোনে কার কথা? নুহাস এমকের একটা ভিডিও ধারণ করেছিল তার ফোনে,
আর আসার সময় বলে এসেছিল, এবার দেখ আমি কি করি। তোকে পুলিশের কাছে ধরিয়ে দিয়ে আমি নিজেকে সাধু প্রমাণ করব। সাহস কত একজন পুলিশকে মারার হুমকি দেয়। এমকে তখন ঠান্ডা মাথায় বলেছিল, আগামী দিনে সূর্যোদয় দেখলে তবেই না কিছু করবি, বলে বিশ্রীভাবে হেসে উঠল। নুহাস এমকে রুমের চেয়ার উঠিয়ে কাছের দেয়ালে বাড়ি দিয়ে বলে, ভীতু কাপুরু, সাহস থাকলে সামনে আয়। আড়াল থেকে নিজেকে সিংহ ভাবছিস? ভুলে যাস না যে বনে সিংহ আছে, সে বনে হিংস্র বাঘও আছে। রমিজ রাজ কোনো মতে নুহাসকে টেনে নিয়ে আসে। নুহাস তখন রমিজ রাজকে বলে, এবার এই এমকের খেল খতম করব আমি। আর রইল সাফিনের কথা, ওকে যেমন আমি নিজের স্বার্থে বাঁচিয়ে রেখেছি, ঠিক নিজের স্বার্থে আবার মেরেও দিতে পারবো। একজন সাংবাদিক রমিজ রাজের উদ্দেশ্যে প্রশ্ন করল, একজন আসামি যার মানসিক ভারসাম্য ঠিক নেই, সে জেল থেকে কিভাবে পালায়? তাহলে কি আমরা ধরে নেব আপনাদের গাফিলতির কারণে একজন অফিসার নির্মমভাবে হত্যা করা হলো একজন অফিসারকে? রমিজ রাজ নিজেকে সংযত করে বলে, তাহলে আমাদের দায়িত্ব আপনি পালন করুন, দেখি কতটা নিখুঁতভাবে করতে পারেন। সাংবাদিক ক্যামেরার দিকে তাকে বলে, এত বড় একটা দুর্ঘটনার পরেও তাদের গাছ ছাড়া কথাবার্তা প্রমাণ করে দেয় তারা নিজেদের কাজে কতটুকু তৎপর্যশীল। আপডেট নিউজ পেতে স্বদেশের সংবাদের সাথেই থাকুন। রমিজ রাজের এই মুহূর্তে ইচ্ছে করছে নুহাসকে জীবিত করে থাপ্পড় মারতে। একটার পর একটা ঝামেলা লেগে আছে। রমিজ রাজ নুহাসের লাশ মর্গে পাঠানোর ব্যবস্থা করতে বলল। একটা চেয়ার টেনে আরার সামনে বসলো। আর হাত ততক্ষণে বেঁধে দেয়া হয়েছে, তবে জামা কাপড় রক্তের দাগ লেগে আছে। রমিজ রাজ শান্ত কণ্ঠে আয়রাকে বলল, তুমি এখানে কি করে আসলে? আয়রা কোনো উত্তর দিচ্ছে না, মনে হচ্ছে নিজের মধ্যে নেই। রমিজ রাজ যা বোঝার বুঝে ফেলল। দুজন মহিলা কনস্টেবলকে বলল আয়রাকে হসপিটাল নিয়ে যেতে। রমিজ রাজের কপালে চিন্তার ভাঁজ স্পষ্ট। খোলা আকাশের দিকে গুলি ছুড়ে মোর্শেদ চৌধুরী বলে, ঠিক এভাবেই তোমার বুকে গুলি চালাতে আমার হাত একটু কাঁপবে না। শাফিন অট্টহাসি দিয়ে বলে, মৃত্যুর ভয় শাফিনের নেই। শেষবার বলছি, পাপের পথ থেকে ফিরে এসে নিজেকে আইনের আওতায় সমর্পণ করুন। যেন পৃথিবীতে সবচেয়ে অকৃতজ্ঞ প্রাণী হলো মানুষই। দেখো তোমার নিজেকেই, তোমার ওয়াইফ, তোমার বাচ্চাকে এতদিন সেভ করেছি আমি। তোমার অনুপস্থিতিতে তাদের গায়ে আশ্রয় লাগতে দেয়নি। আর তুমি তোমার সামান্য কিছু ছাড়তে চাইছো না। মিস্টার চৌধুরী, আপনি যা যা করেছেন সব কিছুর পেছনেই স্বার্থ আছে। আমি ওয়াইফকে বাঁচিয়েছেন আপনার বংশধরকে রক্ষা করতে। ভেবেছিলেন ছেলেটা তো আর নেই, তাই তার সন্তানকে বাঁচিয়ে রেখে আমার বংশ বাঁচিয়ে রাখি। তবে আমি ভুল করেছি। আমার তো শুধু শেহরজ মাহমুদকে বাঁচিয়ে রাখা উচিত ছিল। শুধু মেয়েটাকে এতদিন বাঁচিয়ে রাখলাম। শুধু এই ভালো কাজটুকু করার জন্য আপনার শাস্তি কিছুটা কম করার চেষ্টা করব। অট্টহাসি দিয়ে বলে, নিজের প্রিয়তমা স্ত্রীকে নিজের হাতে শেষ করে দিয়েছি, দুবার ভাবিনি। তবে আশ্চর্যের বিষয় হলো তোমাকে শেষ করতে চেয়েও বারবার ফিরে এসেছি। তার কারণ কি জানো? পিতৃত্বের টান। যেই টান বারবার তোমাকে বাঁচিয়ে দিয়েছে। আমার মা আমাকে বলতো, সন্তান হচ্ছে নারী ছেঁড়া ধন। নিজে শত আঘাত সহ্য করলেও সন্তানের শরীরে একটা আছরও সহ্য করব না। শাফিন হুট করে মোর্শেদ চৌধুরীর হাতে পেছন থেকে শক্ত করে ধরে বলে, আমার মায়ের মৃত্যুর জন্য আপনি দায়ী। এটা জানার পরে আপনাকে এই পৃথিবীতে নিঃশ্বাস নেওয়ার আর এক মুহূর্ত সময় দেব না। ভেবেছিলাম সব প্রমাণ একসাথে করে আপনাকে ধীরে ধীরে শাস্তি দেব, তবে সেটা সম্ভব না। মোর্শেদ চৌধুরীর হাতের পিস্তলটা নিয়ে সাথে সাথে মোর্শেদ চৌধুরীর মাথায় তাক করে টিকারে চাপ দিবে, তার আগেই কেউ একজন শাফিনের হাত থেকে ফেলে দিল। ঈশান বলে, পাগল হয়েছিস? আইন নিজের হাতে কেন তুলে নিচ্ছিস? তুই আমাকে কেন আটকাচ্ছিস? আমার রাস্তা থেকে সরে যা। আজকে একে নিজের হাতে খুন করে তবেই আমার শান্তি। দুজনের কথা বলার ফাঁকেই মোর্শেদ চৌধুরী পালিয়ে চলে যায়। শাহিন মোর্শেদ চৌধুরীকে না দেখতে পেয়ে ঈশানের কলার চেপে ধরে বলে, আজকে আমি তোকে মেরেই ফেলবো। তোর জন্য আজ আমার মায়ের হত্যাকারীকে পেয়েও কিছু করতে পারলাম না। ঈশান নিজের কলার ছাড়িয়ে বলে, শুধু তোর মা কেন, এই লোকের জন্য কত মা বোনের জীবন নষ্ট হয়েছে, কত অসহায় মানুষকে পাচার করেছে, কত যুব সমাজকে নষ্ট করেছে। তাকে ছেড়ে দেব না। তবে এটা একটা টোপ। সে এখন যেখানে যাবে আমরা জানতে পারবো তার পিছু লোক লাগিয়েছি। তুই নিজেকে শান্ত কর। আমি তোর ছেলের কাছে তার বাবাকে ফেরত দিতে চাই। শাফিন হাঁটু করে মুড়ে বসে পড়ে। কেন করলো এই লোকটা এমন? কেন? ঈশান শাফিনের কাঁধে হাত রেখে বলে, রিল্যাক্স, সব পাপের শাস্তি সে পাবে। তবে সমাজ থেকে এসব আবর্জনা উপড়ে ফেলা এত সহজ না, কারণ আমাদের সমাজে উচ্চপদস্থ অনেক লোক এদের হাতের পুতুল।
শাফিন উঠে ঈশানকে জড়িয়ে ধরল। সেই যে ট্রেনিংয়ে তোর সাথে আমেরিকায় দেখা হলো, তারপরে এত দূরত্ব, তবু বিপদে তুই আমার ফ্যামিলিকে সাহায্য করেছিস। তুই ভাবির ছবি না দেখালে তো ভাবিকে চিনতেই পারতাম না। সেদিন ভাবি আমার অফিসে আসতেই আমি ভাবিকে দেখে আশ্চর্য হয়েছিলাম, কারণ তোর মৃত্যু, ভাবির নিখোঁজ সংবাদ আর অনেক তথ্য আমার কাছে ছিল। যাই হোক, ভাবি না আসলে তো সাহায্য করতেই পারতাম না। দুজনে মধুপুর গ্রামে চলে আসলো। তখন মধ্য দুপুর। মিহি শেহরজকে ওর নানুর কাছে রেখে গোসলে গেছে। তপ্ত রোদ কেবলমাত্র তার তেজ কমাতে শুরু করেছে। শাফিনের বুকের ভেতর কেমন একটা অনুভূতি হচ্ছে, নিজের সন্তানকে ছুঁয়ে দেখতে পারবে ভাবতেই কেমন লাগছে। ঈশান আর শাফিন উঠোনে এসে দাঁড়িয়েছে। মিহি গোসল শেষ করে উঠোনে কাপড় মেলতে এসে শাফিনকে দেখতে পেয়ে ছুটে শাফিনের কাছে যেয়ে শাফিনকে শক্ত করে জড়িয়ে ধরে। শাফিনের নিজের প্রিয়সীকে আগলে নেয় নিজের বক্ষে। ঈশান একটু দূরে সরে যায়। দূরে দাঁড়িয়ে ভাবে, আমি কি করে তোমাকে ভালোবাসার মতো অন্যায় করতে পারলাম? তুমি তো অন্য কারো আমানত, অন্য কারো ভালোবাসা। কি করব বলো? তোমার সাথে এই 2 মাস থাকতে থাকতে কখন কিভাবে তোমার প্রেমে পড়ে গেলাম বুঝতেই পারলাম না। তবে আমি অন্যায় করলেও ভালোবাসা তো অন্যায় না, বলো? মিহি আর শাফিন উঠোনে একে অপরকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। শাফিন মিহির কানের কাছে মুখ নিয়ে বলে, ভর দুপুরে সুন্দরী রমণী ভেজা চুলে এক যুবককে তার রূপের আগুনে ঝলসে দিচ্ছে। এখন যদি এই বোকা পুরুষ ভুল করে বসে তাহলে কি দোষ হবে বোকা পুরুষের? শাফিনের কথা শুনে মিহি শাফিনকে ছেড়ে দিয়ে সোজা ঘরে চলে আসে। শাফিন ও মিহির পিছু পিছু আসে। শাফিন ঘরে ঢুকতেই চোখ যায় ঈশানের কোলে হাস্যোজ্জ্বল শেহরজের দিকে, যে তার ছোট ছোট হাত পা নাড়ানাড়ি করে নিজের ভাষায় কিছু বলতে চাইছে, যদিও সেই ভাষা কেউ বুঝতে পারছে না। ঈশান শাফিনকে দেখতে পেয়ে শেহরজকে বলল, বাবাই, আজকে তোমার দায়িত্ব শেষ, তোমাকে তোমার বাবার হাতে পৌঁছে দিতে পেরে। ছোট শেহরজ কি বুঝলো জানা নেই, খিলখিল করে হেসে উঠল। ঈশান শেহরজকে শাফিনের কোলে দিয়ে বলে, এই নে তোর দুনিয়া। শাফিনের চোখে আনন্দ অশ্রুতে ভরে উঠল। শাফিন হাত বাড়িয়ে ছোট্ট শেহরজকে কোলে তুলে নিল। শেহরজ তার ছোট ছোট চোখ দিয়ে তাকিয়ে রইল তার বাবার দিকে। শাফিন শেহরজের ছোট ছোট হাতগুলো ছুঁয়ে ছুঁয়ে দেখতে লাগলো। শাফিনের মনে হচ্ছে পৃথিবীর সব শান্তি যেন এই ছোট শেহরজের মধ্যে রয়েছে। শেহরজ নিজের হাত দিয়ে শাফিন একটা আঙুল ধরে রাখল। শাফিন শেহরজকে আদরে আদরে ভরিয়ে দিচ্ছে। মিহির চোখেও আনন্দ অশ্রু, যা মিহির গাল বেয়ে গড়িয়ে পড়ছে। মিহি ধীর পায়ে শাফিনের হাতে পাশে এসে দাঁড়ালো। শাফিনের হাতের ওপরে হাত রেখে শেহরজকে জড়িয়ে ধরে বলল, ভালোবেসে ভুল করিনি আমি। ঈশান গলা ছেড়ে একটু কাশি দিয়ে বলে, আমরা তো আছি এখানে। মিহি শাফিনকে বলল, চলো রুমে চলো। দুজনের সামনে পা বাড়াবে তার আগেই র্যাবের কয়েকজন সদস্য ঢুকে পড়ে বলে, মিস্টার শাফিন মাহমুদ, আপনাকে একবার আমাদের সাথে থানায় যেতে হবে। সমু আর ফাহিন পাশাপাশি বসে আছে। দুজনে চুপ করে আছে, কেউ কোনো কথা বলছে না। মিনিট 5 চুপ থাকার পর সমু বলল, তুই কেন এই পথে পা বাড়ালি? ফাহিনের সহজ স্বীকারোক্তি, তোর জন্য। মানে খুব সোজা। একজন এতিম যখন জন্মের পর থেকে নিজের সাথে লড়াই করে বেঁচে থাকে, কোনো মতো একটা পাবলিক ভার্সিটিতে পড়তে পারে, সেটা তার জন্য বড় পাওয়া। তবে মানুষ বড্ড লোভী স্বভাবের, জানিস তো, তাই তো সে তোকে ভালোবাসার মতো লোভ করে বসে। কিন্তু আমার মতো অনাথকে তুই কি করে ভালোবাসবি? তবুও বারবার তোর কাছে ছুটে গিয়েছিলাম একটু ভালোবাসা পাওয়ার আশায়। তুই কি বলেছিলি তোর যোগ্য হতে? শতবার চেষ্টা করেও একটা চাকরি জোগাড় করতে ব্যর্থ হয়েছি। তবে তখন আরও গভীরভাবে আমার এতিম হওয়ার যন্ত্রণা আমাকে কুড়ে কুড়ে খেয়েছে। কারণ এই সমাজে চলতে গেলে হয়তো রাগে টাকার জোর, নয়তো মামার জোর। আমার তো কিছুই ছিল না। তুই একবার আমাকে সব খুলে বলতে পারতি। আর তাছাড়া তুই সবসময় বলতি তোর মা বাবা গ্রামে থাকে, তুই অনাথ আশ্রমে ছিলি, সেটা একবার বলেছিস? বলতে চেয়েছি, তবে সাহস হয়নি। ছোটবেলা থেকে মানুষের অনাদর অবহেলা সহ্য করেছি। আমি জানি এই শহরের বৃত্তশালীরা আমাদের কোন নজরে দেখে। একবার শুধু বলে দেখতি, কি বলতাম? তোদের আমি একটা যার সন্তান, যার পিতামাতার কোনো পরিচয় নেই, যার মা হয়তো জন্মের পর তাকে পাপ ভেবে কোনো হসপিটালের ডাস্টবিনে ফেলে রেখে গেছে। সুমু ফাহিনের কাছে এসে ফাহিনের গালে নিজের দুহাত রাখলো। ফাহিনের চোখে চোখ রেখে বলে, আমিও তোকে ভালোবাসি ফাহিন। তুই প্রপোজ করার আগে থেকে কিন্তু আমি একজন দায়িত্বশীল ফাহিনকে দেখতে চেয়েছিলাম। যদি জানতাম তোর জীবন অবহেলায় জর্জরিত, তবে আমার ভালোবাসা দিয়ে তোকে মুড়িয়ে নিতাম। একবার বলে তো দেখতে পারতি। ফাহিন সুমুর কোমর জড়িয়ে ধরে বলে, আগে কেন এভাবে আমাকে ভালোবাসার পরশ দিলি না? এখন তো আমাকে পুলিশ গ্রেপ্তার করবে। সুমু ফাহিনের মাথায় হাত বুলিয়ে বলে, তুই যখন নিজের ভুল বুঝতে পেরে নিজের দোষ স্বীকার করেছিস,
তখন তোর জন্য আমি লড়াই করব। চল এখনই আমরা থানায় যাব, তুই নিজের দোষ স্বীকার করে নিজেকে পুলিশের হেফাজতে করে দিবি। শাফিন ঈশান দুজনকে র্যাব সদস্যরা নিয়ে যাচ্ছে। মিহি বারবার বলছে প্লিজ ছেড়ে দিন, ওদের কি করেছে। আজকের গরম খবর, নিজের মৃত্যুর ভুয়া খবর প্রচার করেছেন এসপি শাফিন মাহমুদ, তাকে সাহায্য করেছেন ওপার বাংলার গোয়েন্দা বিভাগের কর্মকর্তা ঈশান মুখার্জি। আজ বিকেল 3:30 নাগাদ তাদেরকে মধুপুর গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে। টিভিতে নিউজটা দেখে অট্টহাসিতে ফেটে পড়ে মোর্শেদ চৌধুরী। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে নিজে বলে, এমকে দ্য মাফিয়া কিং, আমাকে কাবু করা এত সহজ, তাও আবার হাঁটুর বসে দুটো ছোকরা। এর মধ্যে একজন লোক বলল, স্যার আজ রাতের ফ্লাইট, রাতের মধ্যে আমাদের বাকি কাজ সেরে ফেলতে হবে, ওই চাবি সংগ্রহ করে কার্ডটা খুঁজে বের করতে হবে, আর তুমি কিছু লোক পাঠিয়ে আমার ভবিষ্যৎ বংশধরকে নিয়ে আসো, যদি ওই মেয়ে বাধা দেয় তাহলে তাকে শেষ করে দেবে। অনেক বেঁচে ছিল, আর বাঁচতে হবে না। ঈশান আর শাফিনকে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে। ঈশান প্রমাণ আর কিছু তথ্য পেশ করলো ঊর্ধ্বতন কর্মকর্তাদের সামনে। তাদের মধ্যে ইখতিয়ার বলে একজন কর্মকর্তা ছিল। ঈশান আরও কিছু বলতে চেয়ে বলল না, কারণ হতে পারে এদের মধ্যে কেউ শত্রুপক্ষের হয়ে কাজ করছে। সবাই উঠে চলে যেতে নিলে তদন্ত কমিটির প্রধান কর্মকর্তা মোহাম্মদ মইনুল হোসেনকে শাফিন বলল, স্যার আমার আপনার সাথে কিছু কথা আছে। ইফতেকার বলল, যা বলার সবার সামনে বলতে হবে। শাফিন বলে, ইফতেকার আপনার কথা শুনে একটা প্রবাদ বাক্য মনে হলো, হাতি যখন খাদে পড়ে ব্যাঙও তখন লাথি মারে। কিন্তু কথা হচ্ছে এই শাফিন মাহমুদ এখনও খাদে পড়েনি। মোহাম্মদ মইনুল হোসেন সবাইকে চলে যেতে বলে বসে পড়লেন চেয়ারে। পুরো রুমে এখন 3জন মানুষ আছে, শাফিন, ঈশান আর মইনুল হোসেন। শাফিন বলল, স্যার আপনি নিজেই জানেন আমি কতটা সততার সাথে কাজ করেছি, আর ঈশানের বিষয়ে আপনি খোঁজ নিলেই জানতে পারবেন। তারপরেও কি আমরা নিজেদের নির্দোষ প্রমাণ করার একটা সুযোগ পাবো না? আমি বেশি চাইছি না, অলমোস্ট সব প্রমাণ সংগ্রহ করা শেষ, শুধু শেষ টোপটা ফেলতে চাইছে। আশা করছি তাতেই শিকার আটকে পড়বে। মইনুল হোসেন কিছু না বলে উঠে দাঁড়ালেন। ঈশান মইনুল হোসেনকে উদ্দেশ্য করে বলল, আজ যদি আমরা হেরে যাই তাহলে হেরে যাবে গোটা পুলিশ জাতি, হেরে যাবে বিশ্বাস, সততা, নিষ্ঠা। কি করতে চাইছো তোমরা? এদেশে ক্ষমতার জোরে অপরাধীরা বুক ফুলিয়ে বাসে, টাকার কাছে সব এখানে তুচ্ছ, শেষ সুযোগ স্যার। শাফিনের কথাটা শুনে মইনুল হোসেন বলল, ওকে দিলাম শেষ সুযোগ, তাহলে ছোট্ট একটা কাজ করুন, আপনার লোকেদের এই তথ্য দিন যে আমরা সংগৃহীত তথ্য প্রমাণ আর উদ্ধার করা অবৈধ টাকা আমরা আমাদের বাসার সিক্রেট রুমে রেখেছি। তোমার কি মনে হয় তাতে কাজ হবে? ঈশান এগিয়ে এসে বলে, হবে স্যার, কারণ শত্রু যখন নিজেকে জয়ী ভাবতে শুরু করে তখন ছোট ছোট ভুল করে বসে। তাহলে তাই হোক, তবে মনে রাখবে এটাই শেষ সুযোগ, এরপর এই কেসের দায়িত্ব হস্তান্তর করা হবে সিবিআই এর কাছে। শাফিন বলল, স্যার লড়াইয়ের ময়দানে শেষ অবধি লড়ে যেতে হয়, হয়তো শহীদ নয়তো গাজী, এটাই আমাদের শপথ করানো হয়। আপনি আর একটা ছোট্ট কাজ করুন, উদয় আমার ফ্রেন্ড, ওকে একটু আমার কাছে আসার সুযোগ করে দিন, আসতে আমি ব্যবস্থা করছি। স্যার আপনার বিশ্বস্ত কর্মীদের নিয়ে একটা ফোর্স রেডি করে রাখবেন। মইনুল হোসেন বড় বের হয়ে গেলে ঈশান বলে, তোর কি মইনুল হোসেনের প্রতি বিশ্বাস আছে? এমন একটা মুহূর্তে দাঁড়িয়ে আছি যেখানে নিজেকে বিশ্বাস করা দুষ্কর, আর তো অন্য কেউ। তবে এতটুকু জানি, ওই টাকা নিতে হলে কাগজের প্রয়োজন পড়বেই, ওই কাগজের মাধ্যমে টাকাটা পাচার হতো, আর আমি সেটা আটকে রেখেছি, তাই ওদের টার্গেট সেটা উদ্ধার করা, দেখি কি হয়। লীরা আর উদয় এসে হাজির হয়েছে ঈশান আর শাফিনের সাথে দেখা করতে। শাফিন উদয়কে বলল, তোকে একা আসতে বলেছিলাম। ঈশান বলল, সমস্যা নেই, লীরা আমার অ্যাসিস্ট্যান্ট, বিশ্বস্ত এবং বিচক্ষণ। উদয় শাফিনকে জড়িয়ে ধরল। শাফিন উদয়কে বলল, এখন সময় এসেছে দায়িত্ব পূর্ণ করার। তোর কাছে যেই চাবিটা আছে লকারে সেটাই হলো আসল। আমি জানি রিস্ক আছে, তবুও আমি জানি তুই পারবি। উদয় বলল, পারবো না কি জানি না, তবে চেষ্টা করব। মোর্শেদ চৌধুরী দাঁড়িয়ে আছে রমিজ রাজের সামনে। রমিজ রাজ আশ্চর্যের দৃষ্টিতে তাকিয়ে আছে মোর্শেদ চৌধুরীর দিকে। মোর্শেদ চৌধুরীর বিশ্রী হাসি দিয়ে বলল, তোর না খুব শখ ছিল এমকে দেখার, নে দেখ, নিজের শখ পূর্ণ কর, এরপর না থাকবে তোর চোখ আর না থাকবে তোর শখ। রমিজ রাজ মোর্শেদ চৌধুরীর পা ধরে বলে, স্যার আমাকে ক্ষমা করে দিন, আমার ভুল হয়ে গেছে। মোর্শেদ চৌধুরী অট্টহাসি দিয়ে বলে, ক্ষমা বলে কোনো শব্দ আমার ডিকশনারিতে নেই। রমিজ রাজের দুহাত আর দুপা মোর্শেদ চৌধুরীর লোকেরা আটকে রেখেছে। একটা ধারালো ছুরি দিয়ে রমিজ রাজের চোখ উপড়ে ফেললো, জিহ্বা কেটে দেওয়া হলো, ডান হাতেও কেটে দিল। মোর্শেদ চৌধুরী একটা রুমাল নিয়ে নিজের হাতে লেগে থাকা রক্তের দাগ মুছে নিল। যাওয়ার আগে রমিজ রাজের দিকে তাকে বলে, চোরের উপর বাটপাড়ি করার শখ, এবার কর বাটপাড়ি। মোর্শেদ চৌধুরী সোজা চলে আসে শাফিনের বাসায়। সিক্রেট রুমে যেয়ে তন্ন তন্ন করে খুঁজেও বের করে লকার।
তবে সেখানে কাঙ্ক্ষিত জিনিস নেই। চট করে নিজের পকেট থেকে পিস্তল বের করে নিজের মাথায় ধরে টিগারের চাপ দেবে এমন সময় কেউ একটা লাঠি নিয়ে হাতে মারতে পিস্তল হাত থেকে নিচে পড়ে যায়। চারপাশ থেকে মোর্শেদ চৌধুরীকে পুলিশ ঘিরে রেখেছে। শাফিন আর ঈশান মোর্শেদ চৌধুরীর সামনে এসে বলে, মিস্টার এমকে, আপনার খেল খতম। মোর্শেদ চৌধুরী হেসে বলে, শেষে কিনা আমার প্ল্যান কাজে আসলো। নিজের অন্যায়ের দায় পুরো বাবার ঘাড়ে চাপিয়ে দিচ্ছ। শাফিন হেসে বলে, মানতেই হয় আপনার বুদ্ধি আছে, তবে আপনি চলেন পাতায় পাতায়, আমি চলি শিরায় শিরায়। আপনার বিরুদ্ধে সব প্রমাণ এক এক করে তবে আপনাকে গ্রেফতার করতে এসেছি। সর্বোচ্চ 1 ঘন্টা আমাকে আটকে রাখতে পারবে, এর বেশি না। আমার ক্ষমতা সম্পর্কে তোমার ধারণা নেই। আপনার সব ধারণা পাল্টে ফেলুন। আপনার সাথে যুক্ত থাকা 2 জন এমপি, 1 জন মন্ত্রী আর ডিপার্টমেন্টের উচ্চ পদস্থ কর্মকর্তা মিলিয়ে মোট 18 জনকে গ্রেপ্তার করা হয়েছে। মোর্শেদ চৌধুরী আশ্চর্য হয়ে বলে, এত তথ্য কিভাবে সংগ্রহ করলে? বাকি কথা আপনাকে শ্বশুরবাড়ি নিয়ে গিয়ে বলি, চলুন। আজকের ব্রেকিং নিউজ, অবশেষে গ্রেপ্তার হলো মাফিয়া কিং এমকে, যার নাম মোর্শেদ চৌধুরী। তিনি শুধু নন, গ্রেপ্তার হয়েছেন আরও 18 জন, যাদের প্রত্যেকেই সমাজের উচ্চ পদস্থ শ্রেণীর, আর প্রত্যেকেই যুক্ত ছিল এমকের সাথে। মোর্শেদ চৌধুরীর হাত বাঁধা, চোখ বাঁধা, তাকে কোথায় নিয়ে আসা হয়েছে সেটা জানা নেই। শাফিন মোর্শেদ চৌধুরীকে উদ্দেশ্য করে বলল, আপনি যাদের জন্য মানুষের রক্ত চুষে খেয়েছেন, অবশেষে তারাই আপনাকে ধরিয়ে দিতে সাহায্য করেছেন। লিনা এটা করতেই পারে না, সব পারে মানুষ, নিজের স্বার্থে সব কিছুই পারে। আপনি যেমন নিজের স্বার্থে আমার মাকে হত্যা করতে পেরেছেন, ঠিক সেভাবেই লিনা চৌধুরী আপনাকে ধরিয়ে দিয়েছে নিজের স্বার্থে। তুমি এখনও হেরে গেলে। তোমার মাকে হত্যা আমি করিনি, তবে লাশ গুম করতে সাহায্য করেছিলাম আমি। হত্যা তো করেছিল তার নিজের বোন, মানে লিনা। মানে খুব সোজা, লিনা হলো তোমার মায়ের আপন ছোট বোন, আর আমার লিডার সেই বানিয়েছে আমাকে এমকে। এসব কথা বলে আমাকে বিব্রত করতে পারবেন না। আমার মোবাইল নাও আর রেকর্ডগুলো শোনো। শাফিন দ্রুত মোবাইল নিল। তার মানে সত্যি সত্যি লিনা চৌধুরী আসল দোষী। ঈশান বলল, তুই চিন্তা করিস না, আমাদের ওইখানে যারা যারা এমকের সাথে যুক্ত ছিল তাদেরকেও গ্রেপ্তার করা হয়েছে। আর রইল লিনা চৌধুরীর কথা, এয়ারপোর্টে কল করে জানিয়ে দেওয়া হয়েছে আটকে দিতে। হঠাৎ শাফিনের দিকে তাকিয়ে ঈশান চিৎকার দিয়ে বলে, তোর কি হয়েছে? ততক্ষণে শাফিন মাটিতে লুটিয়ে পড়ে কাটা মুরগির মতো ছটফট করতে লাগলো। তার মুখ দিয়ে তাজা রক্ত বের হয়ে ফ্লোরে ছড়িয়ে পড়তে লাগলো। মোর্শেদ চৌধুরী হাসতে হাসতে বলে, গেল খেল খতম। ঈশান শাফিনকে নিয়ে দ্রুত হসপিটালের উদ্দেশ্যে বের হয়ে যায়। শাফিন কিছু বলার চেষ্টা করছে, কিন্তু তার মুখ দিয়ে কথা বের হচ্ছে না। চেষ্টা করছে চোখ খুলে রাখার, কিন্তু সেটা হয়তো আর সম্ভব হবে না। মুখ দিয়ে অস্পষ্ট স্বরে বলল, শেহরোজ। জীবন কার জন্য থেমে থাকে না, সময় খুব দ্রুত চলে যায়। সেদিনের পর কেটে গেল দীর্ঘ 6 মাস। ছোট্ট শেহরোজ এখন 1 পা 2 পা করে হাঁটতে শিখেছে। অস্ফুট স্বরে বাবা বলতে শিখেছে। সমু শেহরোজকে কোলে নিয়ে মামুনি বলা শেখাচ্ছে। ছোট্ট শেহরোজ কি আর সেসব বসে, সে সমুর মুখের দিকে তাকিয়ে থেকে খিলখিল করে হেসে ওঠে। কি স্নিগ্ধ সুন্দর সে হাসি। ফাহিন এসে শেহরোজকে কোলে নিয়ে বলল, মামু কা ভাঁজতে। ও বললে মামু বলবে, মামুনি না। সমু বলল, না, আগে মামুনি বলবে। শেহরোজের কি হলো কে জানে, কেঁদে উঠল শব্দ করে। আনার সামনে দাঁড়িয়ে হেয়ার ড্রায়ার দিয়ে ভেজা চুল শুকাতে ব্যস্ত মিহি। কখনো এপাশ ও কখনো ওপাশ করে চুল শুকাচ্ছে। তার দিকে কেউ মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে, সেদিকে বিন্দুমাত্র খেয়াল নেই। বেশ কিছু সময় তাকিয়ে থেকে শাফিনের চোখে কেমন নেশা ধরে গেল। এলোমেলো শাড়ি আর আধ ভেজা চুল, মিহিকে যেন অপরূপা লাগছে। শাহিন উঠে এসে মিহির চুল মুখ ডুবালো। হঠাৎ স্পর্শে মিহি কিছুটা কেঁপে উঠল। শাফিন বলল, বিয়ের 5 বছর পরে কিসের কাঁপাকাঁপি? শাফিন মিহিকে নিজের সাথে আরো মিশিয়ে নিল। মিহি মৃদস্বরে বলল, দিন দুপুরে কি অসভ্যতা শুরু করলে? কেউ এসে প্রবত। শাফিন মিহিকে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে মিহির ঠোঁটে আঙুল রেখে বলে, হুস, আমার রোমান্সে বাধা দিবে না। আর রইল দিন দুপুরের কথা, বউয়ের সাথে রোমান্স করার কোনো টাইম মেনটেন করতে হয় না। মিহি শাফিনকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। শাফিন বলে, তোমাদের মেয়েদের এই এক সমস্যা, যখন তখন ইমোশনাল হয়ে আমাদের রোমান্টিক মুডে 12টা বাজিয়ে দাও। মিহি কোনো উত্তর দিল না, বরং আরও নিবিড়ভাবে আঁকড়ে দিল শাফিনকে। মিহির মনে উকি দিচ্ছে সেদিন হাসপাতালের বেডে রক্তে মাখামাখি অবস্থায় থাকা শাফিনের চেহারা। উদয় মিহিকে নিয়ে হসপিটালে উপস্থিত হতে মিহি একসাথে শাফিনের কাছে চলে যায়। যদিও শাফিন তখন অবচেতন হয়ে পড়ে। মিহি বারবার করে শাফিনকে ডাকতে থাকে। ঈশান মিহিকে সরিয়ে বলে, শান্ত হন মিস মিহি, এটা ভেঙে পড়ার সময় না। মিহি চিৎকার করে কেঁদে কেঁদে বলে, আর কত শান্ত হব? আর আপনি ঠিক আছেন কি করে? আপনি বলেছিলেন শাফিনের কিছু হতে দেবেন না, তাহলে ওর এই অবস্থা কি করে হলো?
ঈশান নিজে হিসাব মেলাতে ব্যস্ত। কিভাবে হলো এসব? মিহি ঈশানের কলার ধরে বলে, শাফিনের কিছু হলে আমি আপনাকে ছাড়বো না। লীরা এসে বলে, স্যার শাফিন স্যারের ব্লাড লাগবে, ইমার্জেন্সি, নয়তো খারাপ কিছু হবে। ঈশান বলল, হসপিটালে ব্লাড ব্যাঙ্কে যোগাযোগ করো, এই হসপিটালে ও নেগেটিভ রক্ত নেই স্যার। উদয় বলল, আমি আশেপাশে ব্লাড ব্যাঙ্কগুলোতে খোঁজ করে দেখি। এর মধ্যে নার্স এসে বলল, দ্রুত রক্তের ব্যবস্থা করো, নয়তো পেশেন্টকে বাঁচানো সম্ভব না। ঈশান বলে, আপনি আমার থেকে ব্লাড নিতে পারেন, আমার ব্লাড ও গ্রুপ ও নেগেটিভ। ঘণ্টাখানিক পর ডক্টর অপারেশন থিয়েটার থেকে বের হয়ে এলেন। মিহি ডক্টরকে দেখতেই বলতে লাগলো, শাফিন ঠিক আছে তো? ওর কিছু হবে না তো? রিল্যাক্স, পেশেন্ট এখন সম্পূর্ণ বিপদমুক্ত, তবে জ্ঞান ফিরতে ঘন্টা 2 সময় লাগবে। চিন্তার কিছু নেই। ঈশান ডক্টরের সাথে ডক্টরের কেবিনে আসলো। ঈশান ডক্টরকে জিজ্ঞেস করলো, কী হয়েছিল শাফিনের? ওনার খাবারে কেউ বিষ মিশিয়েছিল, আর এটা কোনো সাধারণ বিষ নয়। এর ক্রিয়া এতই মারাত্মক যে 30 মিনিটের বেশি মানব শরীরে ছড়িয়ে পড়ে। কিডনি থেকে শুরু করে নাড়িভুড়ি সব নষ্ট করে দেয়। 30 মিনিট পার হয়ে গেলে এই ব্যক্তিকে আর বাঁচানো সম্ভব না। আপনি যদি সময় মতো তাকে হাসপাতালে না আনতেন, তবে হয়তো আমাদের কিছু করার ছিল না। ঈশানের আর বুঝতে বাকি নেই এই কাজটা কে করেছে। লীনা শাফিনকে পানি দিয়েছিল। ঈশান ডক্টরের চেয়ার থেকে বের হয়ে সোজা চলে যায় থানায়। সেখানে যে লীনাকে বলে, ভেবেছিলেন পালিয়ে বাঁচতে পারবেন, কিন্তু আফসোস সেটা হলো না। এবার দুজনে একসাথে নিজেদের পাপের সাজা ভোগ করুন। উফস, দুজন কেন? আপনাদের ছেলে নয়ন চৌধুরীকেও আমেরিকান পুলিশ গ্রেপ্তার করেছে। লীনা বলে, আমি যেতে যেতে শাফিনকেও শেষ করে দিয়েছে, এতেই আমার শান্তি। ইস, এইখানেও আপনার শান্তিতে সে গুড়ে বালি? মানে কিছুই না। আগামীকাল যখন কোর্টে হাজির করা হবে তখন নিজ চোখে দেখে নেবেন। তুমি মিথ্যে বলছো, এটা হতেই পারে না। ঈশান একজন লেডি কনস্টেবলকে ডেকে বলে, এই ম্যাডামের খাতির যত্নের ব্যবস্থা করুন, যাতে মুখ থেকে কথা বের না হয়। বেশ কিছু সময় পর শাফিন মিহিকে বলে, তাই ভাবে জড়িয়ে ধরে জনম পার করার ইচ্ছে আছে নাকি বোকা ফুল? শাফিনের কথা মিহি বলে, পারলে তো তাই করতাম। শাফিন মিহিকে বলে, শুকনো কথায় চিড়ে ভিজবে না, এভাবে জড়িয়ে ধরে তৃষ্ণা মিটবে না। বলে মিহিকে কোলে তুলে নেয়। মিহি শাফিনের গলা জড়িয়ে ধরে বলে, এখন না প্লিজ। শাফিন মিহির কথা শুনে ধীরে ধীরে মিহির ঠোঁট দুটো দখল করে নেয়। ঠিক সেই সময় শেহরোজের কান্নার শব্দ কানে আসতেই মিহি বলে, তাড়াতাড়ি ছাড়ুন, শেহরোজ কাঁদছে। শাফিন মিহিকে ছেড়ে দিয়ে নিজে যে শেহরোজকে কোলে নেয়। সাথে সাথে কান্না বন্ধ। শাফিন বলে, নিজের বাপের রোমান্স সহ্য হলো না বাবা, এই ভুল টাইমে অ্যালার্ম বাজাতে হলো। এভাবে চলতে থাকলে তোমার আর ভাই বোন আসবে না। ফাহিন বলে, আমরা এখানে আসি দুলা ভাই। মিহি শেহরোজকে কোলে নিয়ে বলে, আমার বাবার বুদ্ধি আছে, কখন গিয়ে করতে হয় জানা নেই। উদয় লিপিকা লীরা কোলে মাথা রেখে শুয়ে আছে। লিপিকা উদয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। উদয় বলল, আসলে আমরা ভালোবাসা আর ভালো লাগার মধ্যে পার্থক্য না বুঝেই বিলীন হয়ে যাই। তুমি দ্বিতীয়বার জীবনে না এলে বুঝতেই পারতাম না জীবন এত রঙিন। ধন্যবাদ প্রিয়, দ্বিতীয়বার আমাকে সুযোগ দেওয়ার জন্য। তোমার জন্য আজ আমি পূর্ণ। লিপিকা উদয়ের কপালে ভালোবাসা এঁকে দিয়ে বলে, ধন্যবাদ তোমাকে তোমার জীবনে দেওয়ার জন্য। এত রোমান্টিক মুহূর্তে হুট করেই উদয় বলে উঠলে, আমার ভীষণ লজ্জা পাচ্ছে। লিপিকা আশ্চর্য হয়ে বলে, কেন? আমি বাবা হচ্ছি এটা সবাইকে কিভাবে বলবো? আমার নিজেরই ভাবতে লজ্জা লাগছে। লিপিকা হতভম্ব হয়ে তাকিয়ে আছে উদয়ের দিকে। উদয় কলার ধরে বলে, বউয়ের সাথে রোমান্স করতে লজ্জা লাগে না? বাবা হবে সেই কথা বলতে লজ্জা লাগে কেন রে? তুই কি গিয়ে নাকি? কী সব বলছো? আর তুই করে বলছো কেন? বেশ করেছি বলেছি, আরও বলবো। আচ্ছা, রাগ করতে হবে না, আমি না হয় সরম গরম ভাত খেয়ে নিয়ে নেব। রাতের 12টা ছাড়িয়ে গেছে। শাফিন অপেক্ষা করছে শেহরোজ কখন ঘুমাবে। শেহরোজ ঘুমিয়ে পড়তে শাফিন মিহিকে কোলে তুলে পাশের রুমে নিয়ে আসে। মিহি বলে, শেহরোজ উঠে যাবে। উঠবে না। ছেলের কানে কানে বলে এসেছি, বাবা তোর খেলার সাথেই আনার ব্যবস্থা করতে যাচ্ছি, তুই ডিস্টার্ব করিস না। মিহি শাফিনকে জড়িয়ে ধরে বলে, দিন দিন সব অসভ্যতা বেড়েই যাচ্ছে। শাফিন মিহিকে ভালোবাসার পরশ দিয়ে বলে, অসভ্যতা কাকে বলে, কত প্রকার ও কী এখন তোমাকে বোঝাবো। সকালের মিষ্টি রোদ মুখে পড়তে ঘুমে উবে যায় মিহির। শেহরোজ আর বাবার কোল ঘেঁষে ঘুমিয়ে আছে। মিহি দুজনের কপালে নিজের ঠোঁট ছুঁয়ে বলে, এ জীবন আর কিছু চাওয়ার নেই। কথা শেষ করার আগেই নিজের ঠোঁটে কারো ঠোঁটের স্পর্শ পায় মিহি। শাফিন মিহির ঠোঁট ছেড়ে দিয়ে বলে, আমার চাওয়ার আছে ছোট্ট একটা মিহা, আমার পূর্ণ পরিবার চাই। শাফিন, শেহরোজ, মিহা। মিহি বলে, এভাবেই কেটে যাক জীবন। শাফিন মিহি আর শেহরোজকে ধরে বলে, এভাবেই কেটে যাবে জীবন, আমাদের ভালোবাসা রয়ে যাবে আবরণ। রাত প্রায় শেষ রাত। খোলা বারান্দার এক কোণে বসে উদয় দৃষ্টিতে আকাশের পানে তাকিয়ে আছে এক যুবক। উদাস দৃষ্টিতে কি এক শূন্যতা ঘিরে রেখেছে তাকে। স্লো মোশনে মিউজিক বাজছে। কত আশা ছিল মনে, ঘর বাঁধিব তোমার সনে,
চাঁদহীন আকাশটা ঢেকে আছে কালো মেঘে, ঠিক যেমন ঈশানের হৃদয়টা মেঘে ঢেকে গেছে। আকাশের মেঘ তো বৃষ্টি নামলেই কেটে যাবে, তবে এ হৃদয়ের মেঘ এ জন্মে হয়তো আর কাটবে না, জনজনম থেকে যাবে। আকাশের পানে তাকে বিড়বিড় করে কিছু বলতে লাগলো ঈশান। তুমি তো অন্য ঘরের ঘরণী, আমার জন্য তুমি এ ধারাতে আসনি, তবে কোনো আফসোস নেই আর না আছে আক্ষেপ। তোমার প্রতি আমার ভালোবাসা পবিত্র, যতদিন ধরাতে ঈশান থাকবে ততদিন ঈশানের ভালোবাসা থাকবে, তা কখনো জানা হবে না তোমার, কখনো জানবে না রাতের আধারে চাঁদের আয়নাতে কেউ তোমায় কল্পনা করে রাত যাপন করে, কারণ নিঃশ্বাসের প্রতিটি প্রার্থনায় তুমি মিশে আসো। তবুও তোমাকে ভালোবাসি, যদিও পথ ভিন্ন, তবুও ভালোবাসা হবে না ছিন্ন। হৃদয়ের কুটিরে তোমার জন্য সুপ্ত অনুভূতি রয়ে যাবে, তোমার প্রেমে পড়লে হয়তো আমাদের বিচ্ছেদ হতো। অদ্ভুত বিষয় হলো, আমি তোমাকে ভালোবেসেছি আর ভালোবাসা নির্বিচ্ছিন্ন। তুমি যেখানেই থাকো আমার ভালোবাসা তোমার সাথে থাকবে, শুধু আমারও আফসোস থাকবে। কত আশা ছিল মনে, ঘর বাঁধিব তোমার সনে। সমাপ্তি। এই গল্পটা কেমন লেগেছে কমেন্টে জানান। নতুন গল্প আগামীকাল আসবে, আর দা কুমড়ো গল্প রাতে আসবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।